আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো ওয়েলকাম টু আওয়ার ফোর্থ চ্যাপ্টার সিকিউ ক্লাস। 4 নম্বর অধ্যায়, হ্যাঁ 4 নম্বর অধ্যায়, কাজ, ক্ষমতা এবং শক্তি। আমাদের সিলেবাসের প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। এই পর্যন্ত তুমি যদি পুরো ভিডিওগুলো দেখে এসে থাকো, তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। তুমি লাইফে অনেক কিছু করতে পারবে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কিছু করতে পারবা কিনা, ওইটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। আমি অনেক ভালো রেজাল্ট করছিলাম এই হাই স্কুলের পরীক্ষায়, বাট কিছু করতে পারিনি। যাই হোক, ওইটা ডিফারেন্ট ইস্যু। চলো শুরু করি। যেভাবে প্রত্যেকটা সিকিউ ক্লাসের আগে বলে নিই, সিকিউ এবং এমসিকিউ ক্লাসের আগে অবশ্যই অবশ্যই আমাদের বেসিক ক্লাসটা বা যে জায়গা থেকে বেসিকটা ক্লিয়ার করে আসবা, প্লাস হচ্ছে সূত্রগুলো পুরোপুরি মুখস্থ থাকতে হবে। কারণ সূত্রগুলো যদি মুখস্থ না থাকে, এটা এরকম নড়াচড়া করতেছে কেন, সূত্রগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু তুমি কোনোভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। তুমি জাস্ট দেখে যাবে। আমি কিন্তু প্রত্যেক জায়গায় সূত্র বলে দেবো না, অনেক ক্ষেত্রে না বলেও সূত্র বসা যাবে। সো এটা যদি বুঝতে চাও অবশ্যই তুমি যদি বেসিক ক্লাসটা করো তাহলে বুঝে যাবো। অনেকে কমেন্ট করতেছিল যে ভাইয়া তো এই সূত্রটা আমি বুঝতে পারছি না, এই সূত্রটা কিভাবে আসতো। ভাই অনেক জায়গায় এমন হয় যে বাচ্চা লেভেলের সূত্র, 6-7 সূত্র, ম্যাথের সিম্পল সূত্র, ক্ষেত্রফলের সূত্র, এখন এইটাও যদি বলে দেওয়া লাগে যে ভাই এই জায়গা থেকে এই জায়গা এরকম আসছে, তো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এইটা কিভাবে আমি সলভ করবো এই প্রবলেমগুলো। তারপর আমি সবসময় চেষ্টা করি যে সবকিছু একেবারে ডিটেলসে বলে দেওয়ার জন্য। তো চলো শুরু করি। আমরা এই অধ্যায়ে অনেকগুলো সবচেয়ে মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি এমসিকিউ এবং সিকিউ সলভ করবো এই অধ্যায়। তো চলো শুরু করি। প্রথমে হচ্ছে একটা দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, এবং উদ্দীপকের সাথে ক এবং ক্ষয়ের কোনো সম্পর্ক নেই। জানি সাম্য বলের সংজ্ঞা দাও, এটা আমরা আগে বলে আসছি। সাম্য বল কি? চার দিক থেকে বা বিভিন্ন দিক থেকে অনেকগুলো দিক থেকে অনেকগুলো বল যদি ক্রিয়া করে এবং সবগুলো বলের লব্ধি যদি শূন্য হয়, তখন সেটাকে বলা হয় থাকে সাম্য বল। কারণ কি? কারণ সাম্য অবস্থায় আছে। এই দিক থেকে যদি 10 নিউটন দাও, এই দিক থেকে 10 নিউটন দাও, ওভারঅল এই বস্তুটার উপর কোনো ফোর্সে আসলে অ্যাপ্লাই হইতেছে না। ওই বস্তুটা আসলে কোনো মানে কোনো বলই ফিল করতে পারতেছে না। তা যাই হোক, সাম্য বল বুঝলাম। তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলিয়ে যাই কেন? কর্দমাক্ত রাস্তায় কেন পিছলিয়ে যাই? আমরা স্বাভাবিক রাস্তায় কিভাবে হাঁটি? ঘর্ষণ বলের জন্য। আমরা যখন ঘর্ষণ বল পড়েছি তখন আমরা ম্যাক্সিমাম যে মিসকনসেপশন গুলো থাকে আমাদের স্কুলে স্যাররা বা আমরা ম্যাক্সিমাম টিচাররা যে আমরা মিসকনসেপশন গুলো ক্রিয়েট করি, সেগুলো আমি সলভ করার চেষ্টা করছি। সেই সময় বলছি যে আমরা হাঁটতে পারি কি জন্য? আমাদের ঘর্ষণের জন্য, এবং কিভাবে হাঁটি সেটাও দেখেছিলাম। চাকার ক্ষেত্রে কিভাবে সেটাই দেখেছিলাম। সো আমরা মেইনলি আসলে ঘর্ষণ বলের যে প্রতিক্রিয়া বল, ওইটার জন্য আমরা আসলে হাঁটতে পারি, সামনে এগিয়ে যাই, সামনে আমরা হাঁটি ওই বলের কারণে আসলে আমরা। সো কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন? কারণ হচ্ছে ওই জায়গায় ঘর্ষণ বা ফ্রিকশন একেবারে থাকে না, খুব কম থাকে। এরকম মানে একেবারে থাকে না এরকম না, থাকে বাট খুবই কম। দ্যাটস ওয়াই আমাদের বডির ওয়েট রাখতে পারে না ঠিকভাবে, বা ঠিকভাবে হচ্ছে ঘর্ষণ তৈরি হয় না। মানে ঘর্ষণ বলতে থাকেই না, ফ্রিকশন যদি কম থাকে সেক্ষেত্রে আমরা ব্যালেন্স করতে পারি না, এই জন্য আমরা পিছলে যাই বা ঠিকভাবে হাঁটতে পারি না। যাই হোক, এটাও তোমরা আশা করি লিখতে পারবা। চলো আসল প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। ওকে, তো কি লেখা আছে উদ্দীপকে? উদ্দীপকটাকে পড়ি। যে 735 ওয়াট কার্যকর ক্ষমতার, 735 ওয়াট কার্যকর ক্ষমতা, এখানে কি বলে দিচ্ছে যে 735 ওয়াট এটার কার্যকর ক্ষমতাটাই, এটার গায়ে কত লেখা আছে বা থিওরিটিক্যালি কত মানে কি বলে ক্ষমতা দিতে পারবে, ব্যাপারটা এরকম না। এটা এখানে মানে প্র্যাকটিক্যালি একেবারে এটা প্রয়োগে করতে পারে কত? 735 ওয়াট। মানে অনেক সময় আমরা বলছি যে থিওরি ক্লাসে এটা বলছিলাম না, যে অনেক সময় গায়ে মানে মেশিনের গায়ে লেখা থাকবে এত ওয়াট, বাট এক্ষেত্রে অনেক জায়গায় এনার্জিটা লস হয়, বিভিন্ন জায়গায় শব্দ শক্তি উৎপন্ন হয়। ধর একটা কাজ করতেছি, কাজ একটা বস্তুকে তোলা লাগবে, এখানে শব্দ শক্তি, আলোক শক্তি এগুলোর কোনো দরকার নেই, তাপ শক্তি এগুলোর কোনো দরকার নেই। এগুলো হচ্ছে এনার্জি লস হিসেবে কাউন্ট হয়। কারণ কি? আমরা ওই শক্তিটা তো চাইনি, আমরা এখানে আলোক শক্তি চাইনি, তাপ শক্তি চাইনি। মানে বিভিন্ন ফর্মে এনার্জি লস হয়। সো লস হওয়ার কারণে অনেক সময় মানে যেইটা লেখা থাকে ওইটা আমরা পাই না। অনেক সময় কি, কোন সময় আমরা আসলে যেইটা লেখা থাকে ওইটা পাই না। বাট এখানে কি বলা আছে যে কার্যকর ক্ষমতা, এখানে লেখাই আছে হচ্ছে কার্যকর ক্ষমতা, মানে এইটাও অ্যাপ্লাই করতে পারো। গায়ে কত লেখা আছে ওইটা ডিফারেন্ট ইস্যু, ওইটা এখানে মানে মাথায় আনবো না। এখানে লেখা আছে কার্যকর ক্ষমতা, মানে কার্যকর ক্ষমতা দিয়ে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। ক্ষমতার একটি মোটর 9 মিটার উচ্চতায়, 9 মিটার উচ্চতায় মানে উঁচু একটা দালানের ছাদে 1000 লিটার একটা পানির ট্যাঙ্ক, এটা পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। মানে বলা আছে যে একটা বিল্ডিং, ধরো আমার এই ধরো একটা বিল্ডিং, এটার উচ্চতা কত? এটার উচ্চতা হচ্ছে 30 মিটার, 30 মিটার উচ্চতা, 30 মিটার উচ্চতা, এবং এটার উপর একটা ট্যাঙ্ক আছে। এটার ধারণ ক্ষমতা কত? এটার ধারণ ক্ষমতা হচ্ছে 1000 লিটার, 1000 লিটার ধারণ ক্ষমতার একটা ট্যাঙ্ক আছে। এখন বলছে এই ট্যাঙ্কটা পূর্ণ করার জন্য চালাইছে কত? 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়েছে, 2 মিনিট 12 সেকেন্ড। তার মানে চালানো হয়েছে কত? 2 মিনিট 12 সেকেন্ড। 2 মিনিট হচ্ছে 60 ষাট 120, 120 আর 12 কত? 132 সেকেন্ড। টোটাল 132 সেকেন্ড। টি ইজ ইকুয়াল টু কত? 132 সেকেন্ড। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত? আমরা এগুলো করি, একটু মার্ক করি। এইচ ইজ ইকুয়াল টু কত? 30 মিটার।
এবং এখানে পানি দেওয়া আছে কত 1000 লিটার, এবং অনেক ক্ষেত্রে বলে দেওয়া থাকবে যে বিশুদ্ধ পানি। তো বিশুদ্ধ পানি যদি হয় সেক্ষেত্রে 1000 লিটার পানির ওজন 1000 কেজি হবে। বাট অনেক ক্ষেত্রে বলে দেবে যে পানিটা পুরোপুরি পিওর না, তখন কিন্তু ঘনত্ব যদি চেঞ্জ বলে দেয়, মানে ঘনত্বর চেঞ্জ আছে বা পানিটা এত পার্সেন্ট হচ্ছে কি বলে দূষিত পানি বা এরকম বলে দেয়, সো সেক্ষেত্রে চেঞ্জটা ওই রকম করে হিসাব করে নিতে হবে। আমাদের সামনে যদি এই টাইপের ম্যাথ আসে অবভিয়াসলি আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবো। বাট এখানে যেহেতু কিছু বলা নেই, তার মানে 1000 লিটার যে পানিটা আছে এই পানিটার ওজন আসলে 1000 কেজি হবে। তো আমাদের পানির ওজন m = কত, m = কত 1000 কেজি, 1000 কেজি, 1000 কেজি। এখন বলছে চালাইছে 2 মিনিট 12 সেকেন্ড, তারপর হচ্ছে 470 ওয়াট। ও আচ্ছা 470 ওয়াট, এটা হচ্ছে আরেকটা মোটরের কথা বলছে, আরেকটা মোটরের কথা বলছে, সো ওইটা আমাদের কাউন্টে নাই। এটা বলছে প্রথম ট্যাঙ্ক পানি পূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো, প্রথম ট্যাঙ্কের কথা বলছে। সো প্রথম ট্যাঙ্ক, এখন এখানে দেখো সময় টময় ক্ষমতার মধ্যে এগুলো কিচ্ছু লাগবে না, আসলে আমাদের জাস্ট লাগবে দুইটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে পানির ভর আর কি, পানির ভর আর উচ্চতা। কারণ কি কি বলছে যে প্রথম ট্যাঙ্কটা পানি পূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করতে বলছে। মানে এই ট্যাঙ্কটা যখন পানি পূর্ণ অবস্থায় থাকে তখন এই পানিটার বিভব শক্তি কত? বিভব শক্তি আমরা সিম্পল সূত্র জানি, ইপি ইকুয়াল টু কত, ইপি ইকুয়াল টু এম জি এইচ। এম কত, ভর কত 1000, এম ভর কত 1000 ইন্টু 9.8 ইন্টু কত, এইচ কত, এইচ হচ্ছে 30 মিটার, এইচ কি, এইচ হচ্ছে 30 মিটার। তাহলে যদি সবগুলো দিই একসাথে কত দাঁড়ায়, 9.8 ইন্টু 30 ইন্টু 1000, তাহলে কত 294,000 জুল, 00 জুল। এই হচ্ছে টোটাল এই পানিটার পোটেনশিয়াল এনার্জি। এটা সিম্পলি একেবারে সিম্পল ম্যাথ আমরা সলভ করে ফেলছি, বিভব শক্তি নির্ণয় করো। বাট 2 নম্বর ম্যাথে হচ্ছে বা ঘ নম্বর ম্যাথে হচ্ছে প্রবলেম আছে। মানে এইটা উদ্দীপকটা যে সরাসরি ডেটাটা দিয়ে দিচ্ছে, এখানে দেখে অনেকে মনে করতেছিল যে সরাসরি ডেটা দেওয়া আছে আমরা সলভ করতে পারবো, বাট প্রবলেম হচ্ছে সরাসরি ডেটা দেওয়া আছে, এটা অন্য একটা কাজ করতে বলছে। তোমরা যেইগুলা চিন্তা করবা, দেখো স্যাররাও তো তোমাদের মতোই চিন্তা করে, তাই না, যে তোমরা কোন জায়গায় ভুল করতে পারো। সেই ম্যাথটা দেখে তোমরা বুঝতে পারছো যে এখানে একটু ট্রিক খাটানো হয়েছে, তোমাকে কার্যকর ক্ষমতা বলে দিচ্ছে, বাট এই রিলেটেড কোনো কিছু দেয় না, দিছে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস নির্ণয় করতে বলছে। কি বলছে যে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। এখন অতিরিক্ত পানি কোন জায়গা থেকে আসলো ভাই? এখানে তো অতিরিক্ত পানির কোনো ব্যাপারই নেই। হ্যাঁ একটু চিন্তা করো, ব্যাপার আছে। কি বলা হয়েছে প্রশ্নের ভিতরেই কিন্তু দেওয়া আছে উত্তর অতিরিক্ত পানির কথা। কি বলা আছে যে এত কার্যকর ক্ষমতার একটা মোটর 9 মিটার উচ্চ দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। এইখানে বলে দেয় নাই কিন্তু 2 মিনিট 12 সেকেন্ড চালানোর পর এই 1000 লিটার পানির ট্যাঙ্কটা পূর্ণ হয়ে গেছে, এটা কিন্তু বলে দেয় নাই। বলে দিছে যে 1000, এই যে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 30 মিটার, 30 মিটার উচ্চতায় এইখানে একটা পানির ট্যাঙ্ক আছে যেটা ধারণ ক্ষমতা হচ্ছে 1000 লিটার, 1000 লিটার ধারণ ক্ষমতার সেইটা। বাট এইটা পূর্ণ করার জন্য চালাইছে হচ্ছে 2 মিনিট 12 সেকেন্ড, মানে 132 সেকেন্ড, 132 সেকেন্ড চালাইছি। টি ইজ ইকুয়াল টু কত, 132 সেকেন্ড চালাইছি। এখন এইখানে কিন্তু বলে দেয় না আমাদেরকে যে এই যে 132 সেকেন্ড চালানোর ফলে পানিটা পূর্ণ হয়েছে, মানে ট্যাঙ্কটা পূর্ণ হয়েছে, এটা বলা হয়নি। বলে দিছে জাস্ট হচ্ছে 132 সেকেন্ড চালাইছি আমি, কিন্তু এর ফলে পানি কম উঠতে পারে, বেশি উঠতে পারে। এমন হইতে পারে এই ট্যাঙ্কিটা পূর্ণ হয় নাই, আবার এমন হইতে পারে এটা পূর্ণ হয়ে ভরে গেছে। কারণ কি আমরা এটা তো ক্ষমতা দেওয়া আছে যে কতটুকু ক্ষমতা ইউজ করতে পারে, কতটুকু ক্ষমতা ইউজ করতে পারে এটা তো দেওয়া আছে, এটা তো দেওয়া আছে, এবং এটা পানির ধারণ ক্ষমতা দুইটাই দেওয়া আছে। এখন এটা দিয়ে সিম্পলি বের করে ফেলতে পারবো না, দেখাই আমি সিম্পল এইটা দেখাই। আমরা কি জানি ক্ষমতা P ইজ ইকুয়াল টু কি, P ইজ ইকুয়াল টু হচ্ছে W/T, W/T। W কি এখানে, P ইজ ইকুয়াল টু কত, P ইজ ইকুয়াল টু W। W কোনটা? W হচ্ছে এটার বিভব শক্তি না, পানিটা উপরে তুলছে না, এখানে ধরো পানি রিজার্ভারে ছিল বা নিচে ছিল, এই জায়গা থেকে উপরে তুলছে, তার মানে এখানে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা নিচে, তার মানে কতটুকু শক্তি বা এনার্জি লাগছে এটার বিভব শক্তির পরিবর্তনের সমান। এখানে বিভব শক্তি কত ছিল, 0 ছিল, এখানে উঠে বিভব শক্তি কত হয়েছে ওইটি হচ্ছে আমরা নির্ণয় করব, মানে এইখানে বিভব শক্তিটা নির্ণয় করব। তাহলে তো হচ্ছে W পেয়ে যাবো, তাই না? W কত, mgh ডিভাইডেড বাই টি, mgh ডিভাইডেড বাই টি। এখন দেখো আমি এইখানে যে ধারণ ক্ষমতা 1000 লিটার ওইটার কথা আমরা ভুলে যাব। আমরা কি চিন্তা করব, এই যে 735 ওয়াট ক্ষমতার একটা মোটর দেওয়া আছে, এইটা 132 সেকেন্ড চালাইলে কতটুকু পানি তুলতে পারে, এইটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা অটোমেটিকলি পেয়ে যাব যে হ্যাঁ এইখানে পানির যে ভরটা বের হবে এটা দিয়ে বুঝতে পারবো যে ও যদি পানি বেশি উঠাই থাকে, মানে এই যে 2 মিনিট 12 সেকেন্ডে ও যদি 1000 লিটার বেশি পানি তুলতে পারে, তার মানে ও অতিরিক্ত পানি তুলছে, যে পানিটা পড়ে গেছে বা অন্য কোনো রিজার্ভ ট্যাঙ্কে অন্য কোথাও জমা হয়েছে। আই রিপিট, আবার বুঝাই, একটা নির্দিষ্ট ক্ষমতার দেওয়া আছে। ধরো আমি একটা মোটর, আমার ক্ষমতা আছে, যে কোনো একটা স্পেসিফিক ক্ষমতা আছে, ধরো আমার ক্ষমতা হচ্ছে 735 ওয়াট ক্ষমতা বিশিষ্ট মোটরটা।
এখন আমাকে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়েছে, এখন 2 মিনিট 12 সেকেন্ড চালানোর ফলে আমি কতটুকু পানি উপরে উঠবো এটা তো আমার ব্যাপার, তাই না? এটা তো এইটা দিয়ে নির্ণয় করতে পারবো, এই যে এটা দেওয়া আছে এটা দিয়ে নির্ণয় করতে পারবো। এখন উপরে উঠাইয়া উপরে যে জায়গায় পানি রাখার জায়গা আছে ওই জায়গায় কতটুকু রাখতে পারবো ওইটা তো ট্যাঙ্কের ব্যাপার, তাই না? কিন্তু আমি তো কাজ করব আমার ক্ষমতা দিয়ে, আমার মোটরের ক্ষমতা দিয়ে। সো মোটরটা ও কতটুকু পানি তুলতে পারবে ওইটা যদি বের করতে পারি তাহলে কিন্তু বাকিটা ইজি হয়ে যায়। তো আমরা বের করলাম, তো পি কত দেওয়া আছে কার্যকর ক্ষমতা, ও ইউজ করতে পারে কত ক্ষমতা 735 ওয়াট 1735। তারপর এম কত, এম হচ্ছে আমরা বের করব, জি জানি 9.8, উচ্চতা কত 30 মিটার, টি কত 132 সেকেন্ড 132 সেকেন্ড। তাহলে এইখান থেকে ভর কত বের হয়, পানির ভর কত বের হয়, পানির ভর কত বের হয় দেখি। তো এইটাকে ওই পাশে পাঠাই দিই, এইটাকে যদি উপরে পাঠাই দিই তাহলে 735 গুণ 132, আর এই দুইটাকে আমি নিচে পাঠাই দেবো, তাহলে 9.8 ইন্টু 30, তাহলে এক পাশে এমটা থেকে যায়। এটা যারা বুঝো না ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, জাস্ট সিম্পল ইটস, আর গুণন করছি জাস্ট এই পাশে পাঠাই দিছি, এই পাশে এটা নিচে আছে, ওই পাশে গেলে কি হবে গুণ আকার হয়ে যাবে, ওইটার সাথে গুণ আকার হয়ে যাবে, তার মানে 735 ইন্টু 132, আর এইটাকে এটার সাথে এগুলো গুণ আকার আছে, এই পাশে গেলে কি এটার সাথে ভাগ হয়ে যাবে, তার মানে এইটা নিচে চলে যাবে, 9.8 নিচে চলে যাবে আর 30 নিচে চলে যাবে, সিম্পল। তাহলে কত 735 ইন্টু 132 ডিভাইডেড বাই কত 9.8 ইন্টু 30, 9.8, তাহলে 330, এই ঠিক করছি আমি 9.8 132, না এরকম তো হবে না, 730 ওয়াট 730 ওয়াট 9 মিটার। আচ্ছা এই 30 মিটার আমি কই পেলাম, এখানে তো 9 মিটার, 30 মিটার আমি কই পেয়েছি, আমি বারবার 30 মিটার কেন লিখতেছি ভাই, 9 মিটার 9 মিটার, আমি তো বলি ভুল হয়েছে কোথায়, 9 মিটার 9 মিটার সরি 9 মিটার 9.8 ইন্টু 9, তাহলে কত 1100 1100 1100 1100 কেজি 1100 কেজি। বাট এইখানে আমাদের ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত 1000 কেজি, তার মানে আমি 100 কেজি পানি অতিরিক্ত উঠাইছি, বা 100 লিটার পানি আমি অতিরিক্ত উঠাইছি, যেটা হচ্ছে অতিরিক্ত পানি হিসেবে কাউন্ট হবে, অতিরিক্ত পানি পড়ে যাবে। তাহলে ওয়ে মোটর দ্বারা অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা এটা নির্ণয় করতে বলছে, মানে আরো সেকেন্ড আরেকটা মোটর আছে ওইটাও অতিরিক্ত পানি উঠায় কিনা ওইটা বের করতে হবে। এই জায়গায় তো বের করলাম যে আমরা অতিরিক্ত কতটুকু পানি তুলি 100 লিটার পানি তুলি, এখন সেকেন্ড মোটরটার ক্ষেত্রে আবার সেম ভাবে ক্যালকুলেশন করব যে কতটুকু পানি তুলি, তারপর হিসাব করব যে এটা অতিরিক্ত হয়েছে কিনা ওইটার সাপেক্ষে, তারপর হিসাব করব যে এই দুই ক্ষেত্রে অতিরিক্ত পানি সমান হয়েছে কিনা। তো চলো দুই ক্ষেত্রে অতিরিক্ত পানি সমান হয়েছে কিনা দেখি। সেকেন্ড মোটরটার ক্ষেত্রে কি বলছে, সেকেন্ড মোটরটার ক্ষেত্রে হচ্ছে এইটার ক্ষমতা হচ্ছে কত 1470 কার্যকর ওয়াট, মানে এটা হচ্ছে 1470 ওয়াট কার্যকর ক্ষমতা, মানে এক্ষেত্রেও ও অ্যাপ্লাই করতে পারে 1470 ওয়াট, এরকম না যে লেখা আছে ওর অ্যাপ্লাইড, এই যে অ্যাপ্লাইড পাওয়ার বা ক্ষমতা এটা হচ্ছে 1470 ওয়াট। দ্বিতীয় মোটর হচ্ছে 15 মিটার উঁচু, এখানে উচ্চতা হচ্ছে 15 মিটার উঁচু চালানের সাথে 3000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিনিট 12 সেকেন্ড চালানো হয়, উভয় ট্যাঙ্ক পূর্ণ হয় পানি পড়ে যায়। ও আচ্ছা এখানে তো লেখা আছে যে উভয় ট্যাঙ্ক পূর্ণ হয় পানি পড়ে যায়, এটা লেখা আছে। দেখো এই লাইনটা যদি না লেখা থাকতো, এই লাইনটা যদি একেবারে না লেখা থাকতো, ধরো লেখা নাই বাট তারপরেও কিন্তু ম্যাথটা পুরোপুরি কারেক্ট ছিল, এমন না যে ম্যাথে ভুল হয়েছে ডেটা মিসিং আছে, এইটা যদি না বলা থাকতো তাহলে কিন্তু তোমাদের বের করতে হতো। এইখানে এরকম বলতে পারতো যে উভয় মোটর দুইটা মোটর, মানে এই যে সময়টা বলে দিছে যে 5 মিনিট 12 সেকেন্ড এবং হচ্ছে 2 মিনিট 12 সেকেন্ড, এই দুই রকম সময় চালানোর ফলে এটা কি পূর্ণ হয় পানি, মানে পানি কি পূর্ণ হবে দুইটা ট্যাঙ্ক দুইটা, নাকি পানি পূর্ণ হওয়ার পর অতিরিক্ত পানি বাইরে পড়ে যাবে, এরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা দ্বিতীয় মোটরটার ক্ষেত্রে বের করি সিম্পল একেবারে আগের মতো, পি ইজ ইকুয়াল টু কত, পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই ডব্লিউ ডিভাইডেড বাই টি। এখানে পি কত, পি হচ্ছে কত 1470, ডব্লিউ কত, ডব্লিউ হচ্ছে এমজিএইচ, এম কত জানি না আমরা, এমটা বের করব, মানে এই যে 5 মিনিট 12 সেকেন্ড চালানোর ফলে কতটুকু পানি তুলতে পারছে ওইটা বের করব। তারপর জি কত 9.8, উচ্চতা কত, উচ্চতা 9.8 ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 15 মিটার, এইচ হচ্ছে 15 মিটার 15 মিটার ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই টি, টি কত, সময় কত, সময়টা হচ্ছে 5 মিনিট 12 সেকেন্ড, মানে 312 সেকেন্ড, 312 সেকেন্ড না 5 ইন্টু 60 অ্যান্সার প্লাস 12, হ্যাঁ 312 সেকেন্ড 312 সেকেন্ড 312 সেকেন্ড। এই যে 5 গুণ 60, তাহলে 5 6 কত 30 আর শূন্য একটা, তাহলে মানে হচ্ছে কি বলে 300 সেকেন্ড প্লাস হচ্ছে 12 সেকেন্ড, মানে 312 সেকেন্ড, সিম্পল। তারপর হচ্ছে এখান থেকে এমটা কিভাবে বের করতে পারি, এমটা বের করার জন্য এইটাকে এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে 1470 এর সাথে এটা গুণ আকারে থাকবে, আর এইটা কি এই দুইটা হচ্ছে এটার সাথে উপরে আছে জন্য এটা নিচে চলে আসবে, তাহলে কত এম ইজ ইকুয়াল টু কত বের হয়, এই যে এরকম 1470 ইন্টু 312 ডিভাইডেড বাই কত 9.8 ইন্টু 15,
9.8 ইন্টু 15, তাহলে কত দাঁড়ায় 1470 ইন্টু 312 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 15, 3120। তাহলে 3120 লিটার বা যাই বলো কেজি, যেটাই বলো, এতটুকু পানি হচ্ছে টোটাল ও এত সময় 5 মিনিট 12 সেকেন্ডে তুলতে পারে। বাট আমাদের ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হচ্ছে 3000 লিটার। 3000 লিটার তার মানে 120 লিটার অতিরিক্ত তুলছি আমরা, 120 লিটার অতিরিক্ত তুলছি, তার মানে 120 লিটার পড়ে যাবে। তো এখানে কোশ্চেনে কি বলছে যে উভয় মোটর দ্বারা অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা, মানে দুইটা মোটর দ্বারা অতিরিক্ত যে পানি তুলছে, আগের মোটর দ্বারা অতিরিক্ত কতটুকু তুলছি 100 লিটার, এই মোটরে কত তুলছে অতিরিক্ত 120 লিটার, তার মানে দুইটা সমান না। আই হোপ এটা বুঝছো। চলো সেকেন্ড প্রবলেমটা সলভ করি। সেকেন্ড একটা প্রবলেম কি দেওয়া আছে, উদ্দীপকটা পরে পড়ছি, ক এবং খ আগে বলি। কাজ কাকে বলে? কাজের সঙ্গে আমরা কি জানি, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং এই বল প্রয়োগের ফলে বস্তু যদি স্মরণ ঘটে, বল প্রয়োগের ফলে বস্তু যদি স্মরণ ঘটে, তাহলে কি বলতে পারি যে প্রয়োগকৃত বল এবং এই যে প্রয়োগকৃত বল এবং স্মরণ, এই দুইটার গুণফলকে কি বলা হয় থাকে, এই দুইটার গুণফলকে কি বলা হয় থাকে, কাজ। W=F.S, এটা বুঝছি। আচ্ছা, এটার সংজ্ঞাটা তোমরা জানো, এটা নিয়ে পেঁচানোর দরকার নেই। তারপর বলছে যে মাটির নিচে তেল গ্যাস আছে কিনা তা কিভাবে শনাক্ত করা হয়। এটা হচ্ছে আমরা শব্দ অধ্যায়ের কোশ্চেন, আমরা শব্দ অধ্যায় সলভ করবো। এটা এখন পর্যন্ত আসে নাই, তো তোমরা বললে বুঝবে না। এখন বলছে এই যে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, তার মানে এখন আমাদের উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে কি বলা আছে যে 2 কেজি ভরের একটা পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি একটি স্প্রিং এর উপর পড়লো, স্প্রিং ধ্রুবক 10⁵ জুল মিটার। আচ্ছা, এখন চলো এটা সলভ করি। এটা কি বলা আছে, এই প্রবলেমটা আমরা হচ্ছে বেসিক ক্লাসে সলভ করছি, আবার নতুন ভাবে একটু সলভ করি। এই প্রবলেমটা মোস্ট প্রবলেম বেসিক ক্লাসে সলভ করছি, সো তাড়াতাড়ি করে সলভ করে দিই আমরা। তো ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, এবং এই বস্তুটা হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায়, 30 মিটার উচ্চতায় আছে, 30 মিটার উচ্চতায় আছে, 30 মিটার উচ্চতায় আছে, এবং এইখানে একটা স্প্রিং দেওয়া আছে, এখানে একটা স্প্রিং দেওয়া আছে, ধরো একটা স্প্রিং দেওয়া আছে, এই স্প্রিং ধ্রুবক k কত, k কত দেওয়া আছে, 10⁵ এই স্প্রিং ধ্রুবক দেওয়া আছে। এখন কি বলছে, স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, ঘ নাম্বার কি? আচ্ছা, এটা ভালো একটা কোশ্চেন আছে। ঘ নাম্বার পরে করতেছি, গটা আগে করি। স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। এখন দেখো স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, এটার মানে কি, স্প্রিংয়ের ভিতরে স্প্রিং যাই উল্টে দিচ্ছে আমাকে, এই স্প্রিংটার ভিতর কতটুকু শক্তি সঞ্চিত হবে, যতটুকু বল ওর উপরে অ্যাপ্লাই করা হবে, তাই না, যতটুকু শক্তি এইখান থেকে দেওয়া হবে ততটুকুই হচ্ছে মানে স্প্রিং এর ভিতর সঞ্চিত হবে। স্প্রিং এর ভিতর যে যতটুকু মানে শক্তিটা সঞ্চিত হবে, স্প্রিং এর ভিতর যতটুকু শক্তি সঞ্চিত হবে, সেই শক্তিটা কোথা থেকে পাবে, এই বস্তুটা যখন এই জায়গায় আসবে, এই জায়গায় একটা বেগে আঘাত করবে না, তো একটা বস্তুর বেগ থাকলে তার মানে কি গতি আছে, তার মানে কি গতির শক্তি আছে। তো যতটুকু গতি শক্তিতে আঘাত করবে ওইটা হচ্ছে এটার ভিতর এনার্জি হিসাবে স্টোর হবে, তাই না, এটার ভিতর বিভব শক্তি হিসাবে স্টোর হবে। এখন স্প্রিং এর বিভব শক্তি কি, এটা আমরা জানি 12kx², এটা জানি। এবং এইখানে গতিশক্তিটা কতটুকু, এখানে তো বিভব শক্তি 0, মাটিতে পড়ার আগ মুহূর্তে বিভব শক্তি 0, বাট গতিশক্তি কত, গতিশক্তি তো একটা ভ্যালু আছে, তাই না। আমরা চাইলে এখানে এই বস্তুটা এখানে আসার পর এখানে বেগ কত, এইভাবে আমরা বের করতে পারি। বাট ইজিয়েস্ট ওয়ে কি, সবচেয়ে সোজা উপায় হচ্ছে এইখানে এই জায়গায় বিভব শক্তি কত সেইটা নির্ণয় করলে হবে। কারণ কি, আমরা কি জানি যে একটা বস্তু যখন একটা সার্টেন উচ্চতায় থাকে, ওইখান থেকে যখন ছেড়ে দেওয়া হয় তখন কি হয়, বিভব শক্তি আস্তে আস্তে কমতে থাকে এবং গতিশক্তি আস্তে আস্তে বাড়তে থাকে, এবং বাড়তে যখন মাটিতে স্পর্শ করে বা ভূমি স্পর্শ করে ঠিক পূর্ব মুহূর্তে বিভব শক্তি হয় কি 0, এবং গতিশক্তি হয় সর্বোচ্চ, বা এইখানে যতটুকু বিভব শক্তি ছিল পুরোটাই হচ্ছে গতিশক্তিতে কনভার্ট হয়েছে। তার মানে এইটা যদি আমি বের করতে পারি, এইখানে বিভব শক্তিটা, এইখানে বিভব শক্তি আর এখানে গতিশক্তি হচ্ছে সমান। এখানে বিভব শক্তি যদি ধরো 500 জুল থাকে, এখানে এসে 500 জুল পুরো হচ্ছে গতিশক্তিতে কনভার্ট হবে। এখন তাহলে হচ্ছে কি হবে, এই যে এখানে গতিশক্তিটা, এখানে যে গতিশক্তিটা থাকবে বা এইখানে যে বিভব শক্তিটা, সেইটা হচ্ছে পুরোপুরি গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে, এবং এটা হচ্ছে স্প্রিং এর চাপ দেবে একটা, যেটি স্প্রিং এর ভিতর শক্তি হিসেবে সঞ্চিত হবে। এখন স্প্রিং এর সঞ্চিত শক্তি সেটা কি জানি আমরা, 12kx²। x² কোনটা, স্প্রিংটা যতটুকু সংকুচিত হয়েছে বা যতটুকু প্রসারিত হয়েছে, স্প্রিংটা চাপ দেওয়ার ফলে স্প্রিংটা যতটুকু সংকুচিত হয়েছে সেটা, এইটাকে ধরি হচ্ছে x, এইটাকে ধরি হচ্ছে x, এটাকে ধরি x। এখন দেখো তোমাদের বইতে যে প্রবলেমটা সলভ করে দেওয়া আছে এইভাবে দেওয়া আছে যে mgh, একটু যেটা বলছি mgh এইখান থেকে এখানে পড়ার পরে যতটুকু গতিশক্তি কনভার্ট হয়েছে, মানে বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়েছে, সেইটার হিসাবটা দেওয়া আছে। বাট এখানে একটা ক্যাচ আছে, দেখো
এইখানে এতটুকু জায়গা, হ্যাঁ এই জায়গাটা খুবই কম, একেবারে নগণ্য জায়গা, খুবই ক্ষুদ্র। এখন এই জায়গায় এখন ধরো এইটা চিন্তা করো, তখন কি এইভাবে যদি চিন্তা করি, এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে ভূমি, আর এটা কি, এটা হচ্ছে একটা এক্স উচ্চতা, এই উচ্চতায় বস্তুটা আছে, যখন এইখানে স্পর্শ করবে এইখানে আছে। এখন কি হবে, ওর যে গতিশক্তি আছে এর ফলে কি হয়েছে, ও নিচে চাপ দিছে, বাট এই অবস্থানে ওর নিজের একটা স্থিতি শক্তি আছে না। আবার দেখো কারণ কি, ও যখন নিচে নামতেছে, ও নিচে কি করতেছে, ও নিচে নামতেছে, ও নিচে জায়গা আছে, যাওয়ার মতো জায়গা আছে, তার মানে ও নিচে নামবে। আরো এখানে বলে দেয়নি যে কিন্তু এইটা হচ্ছে ভূমি, এই পর্যন্ত আসবে, এরকম কিছু বলে দেয়নি। এইখানে মানে চিন্তা করতে পারো, এইখানে এইটা হচ্ছে ভূমি, তার মানে ও এইখানে মানে স্বাভাবিক অবস্থা থেকে, আমরা কি জানি বিভব শক্তি মানে কি, একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে উপরে নিয়ে গেলে বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করলে বিভব শক্তি হিসাবে সঞ্চিত হয়, তা মানে তার ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়। তো এইখানে তো একটু শক্তি সঞ্চিত আছে, সেই সঞ্চিত শক্তিটা কতটুকু আমরা কি জানি, পোটেনশিয়াল এনার্জি ইপিজিক্যাল টু কত, ইপিজিক্যাল টু mgh, এখানে উচ্চতাটা কতটুকু, h মানে কতটুকু, h হচ্ছে x এর সমান, তার মানে mgx, তার মানে এইখান থেকে এই পর্যন্ত আসার ফলে গতিশক্তিতে কনভার্ট হয়েছে একটু, সো এই গতিশক্তিটা কতটুকু সেটা আমরা বের করছি mgh দিয়ে, প্লাস হচ্ছে এই জায়গাটুকুর জন্য আরেকটু ওর ভিতর গতিশক্তি বা আরেকটু শক্তি সঞ্চিত হবে, সেটা কি, সেটা হচ্ছে mgx। এখন তোমাদের ম্যাক্সিমাম টেস্ট পেপার হচ্ছে জাস্ট হচ্ছে এতটুকু ধরে সলভ করে দেয়, বাট এইটা হচ্ছে রাইট ওয়ে ঠিকভাবে করার, সলভ করার। ওকে, তো চলো সলভ করি, আমরা যখন ভালোভাবেই করবো যখন ভালোভাবেই করি। তাই এম কত 2, জি কত 9.8, এইচ উচ্চতা কত, উচ্চতা হচ্ছে কত 30 মিটার, 30 মিটার, প্লাস এম কত হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু এক্স, প্লাস 1/2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে 10 টু দি পাওয়ার 5 কত, 10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 10,000, 10,000 না 1 লাখ, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 2 বার ইন্টু হাফ, তার মানে 50,000, 50,000, 50,000 এক্স স্কয়ার, এক্স স্কয়ার। এখন যদি 50,000কে এক পাশে রাখি এবং এইগুলোকে সব ওই পাশে নিয়ে যাই, তাহলে কি দাঁড়ায় 50,000 এক্স স্কয়ার, এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই মাইনাস হবে, মাইনাস 2 ইন্টু 9.8 কত, 2 ইন্টু 9.8 হচ্ছে 19.6, মাইনাস 19.6 এক্স, এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস কত দাঁড়ায় 2 ইন্টু 9.8 ইন্টু 30, 588, 588 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। এখন হচ্ছে মিডল টার্ম ব্রেক বা হচ্ছে সমীকরণ সমাধান করতে পারি সিম্পলি। সো সমীকরণটা যদি আমরা সমাধান করি, এটা ডিগ্রি কত 2, তাহলে কত দাঁড়ায় 5,000 মাইনাস 19.6 মাইনাস 588, তাহলে কত দাঁড়ায় 0.3, এই কি করছি 5,000 মাইনাস 19.6 মাইনাস 588, আবার ভুল করছি কোথায় ভাই, ওয়েট, 10 into 1/2 into 10 to the power 5 into কত 2 into 9.8, 2 into 9.8 into minus 588, হ্যাঁ এটা বের হয়েছে। আচ্ছা আমি এক দিলে এরকম কেন আসে ভাই 19.6, আচ্ছা যাই হোক 19.6 কারো কত দাঁড়ায় অ্যান্সার, এক্স এর ভ্যালু বের হয় দুইটা, এক্স এর ভ্যালু দুইটা বের হবে, একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে প্লাস, সো মাইনাসটা অবভিয়াসলি নিব না, স্মরণের ক্ষেত্রে মাইনাস ভ্যালুটা নিব না, তাহলে প্লাস ভ্যালুটা যদি নিই তো কত দেয় 0.1086 মিটার, তাহলে এটাকে সেন্টিমিটার কনভার্ট করলে 100 দিয়ে গুণ করতে পারবে, এরকম রেখে দিতে পারো, তার মানে এতটুকু সংকুচিত হবে, এতটুকু সংকুচিত হবে, এতটুকু সংকুচিত হবে। এরকম বলে দিতে পারে স্প্রিং এর ভিতর স্টোরড এনার্জি কতটুকু এনার্জি স্টোর হবে, তাহলে কত, এই যে এইটা যোগফলটা, এই দুইটার যোগফলটাই হচ্ছে এইটা, মানে জাস্ট আমরা বের করে দেব, এইটাই বের করে দেব। তখন কি করব, এক্স স্কয়ার এইটা স্কয়ার ইন্টু কে কত দেওয়া আছে ইন্টু 1/2 বা ডিভাইডেড বাই হাফ। ওকে, তারপর ঘ নম্বর কি বলছে যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা বিশ্লেষণ করো। এখন বলছে যান্ত্রিক শক্তি, এখানে কিন্তু গতি শক্তি বিভব শক্তি কিচ্ছু বলেন, আমরা কি জানি যান্ত্রিক শক্তি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গতি শক্তি এবং বিভব শক্তি। এখন উপরে যখন এই অবস্থানে ছিল তখন কি ওর ভিতর শুধুমাত্র বিভব শক্তি ছিল, তার মানে উপরের অবস্থানে মোট যান্ত্রিক শক্তি বা টোটাল এনার্জি যদি ধরি
ই কত, ই হচ্ছে শুধুমাত্র এম জি এইচ, কারণ কি এখানে কোনো বিভব শক্তি মানে সরি গতি শক্তি নেই, সব শক্তি হচ্ছে বিভব শক্তি। তার মানে এম জি এইচ ইজ ইকুয়াল টু কত, এম হচ্ছে 9 পয়েন্ট সরি মুড মুড 1, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 30, তাহলে 588 জুল। এটা হচ্ছে মোট যান্ত্রিক শক্তি। এখন বলছে যে এটা ছেড়ে দাও 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর কি হবে, ধরো 2 সেকেন্ড পর এই জায়গায় আসলো, 2 সেকেন্ড পর এই জায়গায় আসলো, যে কোনো একটা দূরত্ব অতিক্রম করলো, ধরো এইচ দূরত্ব অতিক্রম করছে, এইচ দূরত্ব অতিক্রম করছে, এবং টোটাল এটা হচ্ছে 30, এটা টোটাল এটা হচ্ছে 30। এখন 2 সেকেন্ড পরে, এখন কিন্তু এরকম কোনো নাই, মানে এরকম কোনো ব্যাপার নাই যে এখানে বিভব শক্তি আছে গতিশক্তি নেই, গতিশক্তি আছে বিভব শক্তি নেই, এরকম না। এখানে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই আছে। সো এই দুইটার টোটাল মিক্সচারটা মিক্স হয়ে যেটা হবে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে কি বলে যান্ত্রিক শক্তি, টোটাল যান্ত্রিক শক্তি। সো এই অবস্থানে, এই অবস্থানটা উচ্চতাটা কিভাবে বের করব, এই অবস্থানটা উচ্চতা ধরি এক্স, তো এইটা কিভাবে বের করব, এটা কিভাবে বের করব, এবং গতিশক্তিটা কিভাবে বের করব সেটি হিসাব করি। তো গতিশক্তি বের করার জন্য আমাদের কি লাগবে, ই, এখানে ধরো ই, এই অবস্থানটার নাম দিলাম এ, তাহলে ই এ, এই অবস্থানে ই, আর এটার অবস্থানের নাম দিলাম বি, তাহলে ই বি, ই ইজ ইকুয়াল টু কত, হাফ এম ভি, এটা কি দিছি নাম, এ স্কয়ার, এ স্কয়ার, হাফ এম ভি এ স্কয়ার প্লাস হচ্ছে এম জি এইচ, উচ্চতা কতটুকু, উচ্চতা ভূমি থেকে উচ্চতা কত, এক্স, এটা। তাহলে হচ্ছে এখন গতিশক্তিটা কিভাবে নির্ণয় করি, গতিশক্তিটা কিভাবে বের করব, গতিশক্তি বের করার জন্য আমাদের গতিটা লাগবে বা বেগটা লাগবে। সো বেগটা কিভাবে বের করতে পারি, বেগ বের করার সিম্পল সূত্র জানি, ভি ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস এ টি। তাহলে ইউ কত, মানে স্থির অবস্থান থেকে ছেড়ে দিছি, মানে ইউ হচ্ছে 0, এ কত, এ হচ্ছে 9.8, এটা যেহেতু মুক্ত হয়ে পড়তেছে 9.8, টি কত, টি হচ্ছে 2 সেকেন্ড ইন্টু 2, তাহলে কত 19.6 সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের গতিশক্তি এই অবস্থানে, এই অবস্থানে গতিশক্তি কত বের হয়, 1/2 এম কত, 2 ইন্টু 19.6, সরি 19.6 স্কয়ার, এটা হবে না 19.6 স্কয়ার, তাহলে কত দাঁড়ায় 19.6 স্কয়ার ইন্টু 2, অ্যান্সার ভাগ 2, তো কত 384.16 জুল। তার মানে এই অবস্থানে, এই অবস্থানটায় গতিশক্তি কত টোটাল, অবস্থানটায় কি হইলো ভাই, একটু পর পর অফ হয়ে যায়, এই অবস্থানটা টোটাল গতিশক্তি কত, 384.16 জুল এই অবস্থানটায়। এখন এই অবস্থানটা বিভব শক্তি কত সেটাও সিম্পলি বের করে ফেলতে পারবো। এইটা কত, এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেইটা বের করতে পারলি, এই যে ভূমি থেকে এটার দূরত্ব বা উচ্চতা কতটুকু সেটা বের করে ফেলতে পারবো। সো এটা কিভাবে বের করতে পারি, সিম্পল, কতগুলো সূত্র আছে, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এটা দিয়ে তো বের করতে পারি। তো ভি স্কয়ার, ভি কত, এই অবস্থানে ভি কত, বেগটা কত, একটাও বের করছি না, 19.6 স্কয়ার, ইউ কত, ইউ হচ্ছে 0, 2 ইন্টু এ কত 9.8 বা জি ইন্টু কত এস বা এইচ, এইচটা আমরা বের করব। তাহলে এখানে বের করতে পারি এইচ ইজ ইকুয়াল টু কত, 19.6 স্কয়ার ডিভাইডেড বাই কত, 2 ইন্টু 9.8, কত 19.6, তার মানে এতটুকু হচ্ছে 19.6 মিটার। তার মানে এইটা টোটালটা হচ্ছে 30 মিটার, টোটালটা হচ্ছে 30 মিটার, এতটুকু হচ্ছে 19.6। তার মানে এই যে ভূমি থেকে এই বস্তুটার উচ্চতা কত, ভূমি থেকে এইটার উচ্চতা হচ্ছে 30 মাইনাস আনসার, তাহলে কত 10.4 মিটার। তার মানে এইটা ইজ ইকুয়াল টু কত, 10.4 মিটার। তার মানে এই বস্তুটা ভূমি থেকে 10.4 মিটার উচ্চতা আছে। তার মানে এই অবস্থানে বস্তুটার বিভব শক্তি কত, mgh, m কত, m হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু x কত, x হচ্ছে বা h ভূমি থেকে উচ্চতা কতটুকু, 10.4, তাহলে 10.4 ইন্টু 9.8 ইন্টু 2 কত দাঁড়ায়, 203.84। এখন এই দুইটা যদি একসাথে যোগ করি আমাদের কত বের হওয়ার কথা, এইটা বের হওয়ার কথা, টোটাল যান্ত্রিক শক্তিটা বের হওয়ার কথা। সো আমরা যদি দুইটা যোগ করে দিই, 3 যোগ 384.16 কত দাঁড়ায়, 588 বা 588 জুল। তার মানে এই অবস্থানেও টোটাল যে যান্ত্রিক শক্তি এই দুইটা হচ্ছে সংরক্ষিত থাকে, টোটাল যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে বা টোটাল যান্ত্রিক শক্তি সেম। কারণ কি এখানে বলেই দিচ্ছে যে শক্তি লস হয় না, সো এক্ষেত্রে এইটাই মানে অবশ্যই মেলার কথা, যদি না মেলে তাহলে তোমার অঙ্ক ভুল হয়েছে, মেলার কথা, মিলতেই হবে। যে বলছিলাম না যে রস শেষে একটা রস্যই আছে, মিলতেই হবে। সো দ্যাটস ইট।
এরপরে যে ম্যাথটা সলভ করব ওই ম্যাথটা হচ্ছে মানে ম্যাথটার ক্ষেত্রে এটা মিলবে না। কারণ কি? কারণ হচ্ছে ওইটাই দুইটা ভিন্ন বস্তুর কথা বলা হয়েছে। এখানে যেরকম একটা বস্তুর কথা বলা হয়েছে, একটা বস্তু তুমি ছেড়ে দিছো, একটু পর এটা যান্ত্রিক শক্তি বের করছো, বাট ওই ম্যাথটা একটু পরে যেটা করবো সেটা হচ্ছে দুইটা ভিন্ন বস্তুর ক্ষেত্রে বলা হয়েছে। একটা উপর থেকে মারছো আর একটা হচ্ছে মানে একটা উপর থেকে ছেড়ে দিছো আর একটা নিচ থেকে উপরে মারছো। শুধু দুইটা ভিন্ন বস্তুর ক্ষেত্রে অবভিয়াসলি ব্যাপারটা ভিন্ন হবে। নেক্সট ম্যাথে কি আছে সেটা একটু দেখি। নেক্সট ম্যাথে একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রটা অনেক ভেজালের দেখে বোঝা যাচ্ছে। কারণ কি? একটা বস্তু না, এখন এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে একটা বস্তু নিয়ে কাজ করতেছিলাম, বাট এখন হচ্ছে দুইটা বস্তু এবং দুইটা ভিন্ন ভিন্ন বস্তু। অনেক ক্ষেত্রে দেখবা এইখানে যে বস্তুটা থাকে এই বস্তুটা একেবারে একই ধরনের একটা বস্তু এবং বলা হয়েছে যে এইখান থেকে একটা ছুঁড়ে মারা হয়েছে এবং ওইটা উপর থেকে ফেলে দেওয়া হয়েছে এবং বেগ টেক সবকিছু একেবারে সেম থাকে। সো একটা বস্তু হিসেবে কনসিডার করে ধরে নিয়ে ম্যাথটা করে ফেলা যায়, বা একটা বস্তুর ক্যালকুলেশন করলে সেকেন্ডটা তো সবকিছু ভালোভাবে একেবারে সেম ওয়েতে পাওয়া যায়। তো যেহেতু এরকম এখানে নাই, আমাদের দুইটা আলাদা আলাদা বস্তু, সো একটু সাবধানে ক্যালকুলেশনগুলো করতে হবে। তো চলো শুরু করি। প্রথমে ক নাম্বার আছে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে। তো দ্রুতি এবং বেগের কনসেপ্ট আমাদের পড়েছিলাম। তো দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, মানে কোনো ক্ষুদ্র সময়ের ব্যবধানের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের যে অনুপাত, এবং মানে অতিক্রান্ত দূরত্ব এবং সেই অতিক্রান্ত মানে দূরত্বটা অতিক্রম করতে যতটুকু সময় লাগছে সেই দুইটার অনুপাতকে বলা হয় থাকে তাৎক্ষণিক দ্রুতি। মানে সেটা হচ্ছে খুবই ক্ষুদ্র সময়ের পার্থক্য। তাৎক্ষণিক মানে কি? স্পেসিফিক, একেবারে ইনস্ট্যান্ট একটা টাইম, তাই না? তারপর হচ্ছে খ নম্বরে কি লেখা আছে যে ভাঙা রাস্তার চেয়ে পিচ ঢালার পথে গাড়ি চালানো বেশি সুবিধা। কারণ মানে ভাঙা রাস্তার চেয়ে, ভাঙা রাস্তার ক্ষেত্রে কি হয়? আমরা কি বলছিলাম যে রাস্তায় আমরা কিভাবে চলাচল করতে পারি? চলাচল করতে পারি মেনলি ফ্রিকশন বা ঘর্ষণের জন্য। বাট ভাঙা রাস্তায় কি হয়? ঘর্ষণটা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পরিমাণ থাকে, মানে গাড়ি তো চলতেই পারে না, এরকম খাস কাটা থাকে, এখানে একটু থাকে ওইখানে একটু থাকে, সেক্ষেত্রে ঘর্ষণ প্রয়োজনের তুলনায় অনেক অনেক বেশি বেড়ে যায়। দ্যাটস ওয়াই ঠিকভাবে চলতে পারে না। আরো কিছু প্রবলেম থাকে, ভাঙাগুলো যদি বেশি উপর নিচে হয় তখন কি আমরা গাড়ি স্বাভাবিকভাবে কি করি? সামনে তুলি, তাই না? তো একটা ধরো এরকম একটা খাদের মতো আছে, ওইটার উপর চাকাটা পড়লো, তো সেক্ষেত্রে চাকাটাকে কোন দিকে উঠতে হইতেছে? উপরের দিকে উঠতে হয়েছে। তারপর একটু পর কি হয়েছে? আবার নিচে নেমে গেছে। ধরো এরকম একটা খানাখন্দ টাইপের কিছু একটা আছে, এরকম এরকম এরকম। তো একটা গাড়ি যদি যায়, এখন চাকাটাই গাড়ির সামনের চাকা ধরো এইটা, তো চাকাটাকে এখন কি করতে হবে? উপরে উঠতে হবে, তারপর একটু পর গিয়ে তারপর আবার নিচে নামবে, আবার উপরে উঠতে হবে, আবার অন্য চাকা হয়তো সমান তালে চলতেছে। সো ভাঙা রাস্তার ক্ষেত্রে কি হয়? মানে এইটা হচ্ছে অরিজিনাল ব্যাখ্যা, এই কারণেই হয়। ফ্রিকশনের ব্যাপারটাও ঠিক আছে, বাট বইতে যেহেতু লেখা আছে যে ফ্রিকশনটাই মেইন কি বলে টার্গেট করে লেখা হয়েছে, যেন আমরা লিখে দেবো যে ভাঙা রাস্তার চেয়ে পিচ ঢালা পথে গাড়ি চালানো বেশি সুবিধা। কারণ কি? পিচ ঢালা রাস্তায় ফ্রিকশন বা ঘর্ষণ থাকে, বাট সেটা নিয়ম মানে কি বলে নিয়ন্ত্রিত পরিমাণে বা পরিমিত পরিমাণ, যতটুকু দরকার ঠিক ততটুকু থাকে ফ্রিকশন। বাট ভাঙা রাস্তার ক্ষেত্রে কি হয়? ফ্রিকশন বা ঘর্ষণ বল অনেক অনেক বেশি থাকে। দ্যাটস ওয়াই এক্ষেত্রে গাড়ি চালানোর সুবিধা হচ্ছে পিচ ঢালা রাস্তায়, ভাঙা রাস্তায় গাড়ি চালাতে অসুবিধা হয়। সুন্দর করে নিজের মতো সাজায় লিখে দেবা। তারপর কি? তারপর হচ্ছে গ নম্বর বলছে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো। তো এ বস্তুর ক্ষেত্রে কি বলা হয়েছে? এ বস্তু একটা বস্তু, এ বস্তু স্থির অবস্থায় আছে। দেখো এখানে একটা ক্যাচ আছে যে এইখানে অনেক সময় এটা লিখে দেওয়া থাকে যে এই চিত্রটা কি হইতেছে, বাট অনেক ক্ষেত্রে লিখে দেওয়া থাকবে না। ধরো তোমাদের কলেজ এডমিশন টেস্টে সেক্ষেত্রে তোমাদের লিখে দিল না, এইটা না লিখে দিলেও তোমাদেরকে বুঝতে হবে। কারণ কি? চিত্র দেখে সবকিছু বোঝা যাচ্ছে। এখানে চিত্র দেখে কি বোঝা যাচ্ছে? উপরে 120 মিটার উচ্চতা একটা বস্তু স্থির অবস্থায় রাখা আছে, এইটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই বস্তুটার ভর কত? 0.2 কেজি। আবার নিচে একটা বস্তু আছে, সেটা হচ্ছে 1.913 কেজি, সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তারপর হচ্ছে কিছু ম্যাথ করতে বলছে। তো এখন যদি এখানে লেখা নাও থাকে তারপরে কিন্তু আমরা এখানে কি বলে অ্যাজাম্পশনের মাধ্যমে বুঝতে পারি যে এখানে কি আসলে ঘটতেছে, বা চিত্রটা দেখি বোঝা যায় এখানে আসলে কি ঘটতেছে। যাই হোক, গ নম্বরে বলছে যে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো। মানে এই পুরোটা এই বস্তুটা কত উচ্চতায় আছে? 120 মিটার উচ্চতায়। এর অর্ধ উচ্চতা, অর্ধেক উচ্চতা কত? 60 মিটার। মানে এই জায়গায় 60 মিটার উচ্চতায় এই সময় আসার, এই জায়গায় আসার পর এই বস্তুটার বেগটা কত সেটা বের করতে বলছে। এই বস্তুটার বেগটা কত? দেখো এই বস্তুটা কতটুকু পথ পাড়ি দিয়েছে এই থেকে এই পর্যন্ত। এটা যদি 60 হয়, এটা তো 60, কারণ কি দুইটা হচ্ছে 120, তার মানে 60 মিটার দূরত্ব পাড়ি দিয়েছে, বা এইচ ইজ ইকুয়াল টু কত ধরতে পারি? 60। তো আমরা সূত্র তো জানি, কতগুলো সূত্র জানি কতগুলো সূত্র জানি, অনেকগুলো সূত্র জানি। যেমন ভি স্কয়ার আমাদের বের করতে বলছে বেগ, বেগের দুইটা সূত্র জানি। একটা কি? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এরকম একটা আছে, আর একটা কি? v is equal to u plus gt। এখানে মাইনাস প্লাস কেন দিন এটা বলছি, কারণ কি যখন অনেক ক্ষেত্রে হয় যে বস্তুটা উপরে ছুঁড়ে মারছো, যদি বস্তুটা উপরে ছুঁড়ে মারো তখন কি হয়? বস্তুটার গতি কোন দিকে? উপরের দিকে। বাট এই যে অভিকর্ষ ত্বরণ সেটা কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে, তখন আমরা মাইনাস দিই। বাট একটা বস্তু উপর থেকে মুক্তভাবে পড়তেছে, ছেড়ে দিছো, সেক্ষেত্রে কি উপর থেকে পড়তেছে, বস্তুটার গতি কোন দিকে? নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, একই দিকে। তাহলে আমি কেন মাইনাস প্লাস দেবো?
তাহলে মাইনাস যদি দিই তাহলে দুইটা কি মাইনাস দিতে হবে। ধরো এই সেন্সে তুমি দিলা যে তুমি সবসময় হচ্ছে এক্স অক্ষকে এইদিকে, এক্স অক্ষের ডান দিকে পজিটিভ এবং ওয়াই অক্ষের এইদিকে মানে পজিটিভ ধরবো, উপরের দিকে পজিটিভ ধরবো। এটা যদি চিন্তা করো, এখন এই ক্ষেত্রে কি হইতেছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচে নামতেছে, তার মানে মাইনাস হইতেছে, তার মানে সবগুলোই মাইনাস দেওয়া লাগবে। কারণ কি বেগ ভি ওইটা কোন দিকে, নিচের দিকে, ওইটার আগে মাইনাস দেওয়া লাগবে, জি ওইটার আগে মাইনাস দেওয়া লাগবে। তো দুইটা মাইনাস মিলে কি হবে, আলটিমেটলি প্লাসই হবে। এই সিম্পল জিনিসটা তোমাদের মাথায় কেন ঢুকে না জানি না। মাথায় যদি সারাদিন ফোন থাকে আর রিলস থাকে তাহলে তো ঢুকবে না এগুলো। আচ্ছা যাই হোক, তো আমরা যেটা লিখতেছিলাম সেটা একটু লিখি। তো এখন এইখানে কোন সূত্রটা ইউজ করবো, আমাদের কাছে কি আছে, আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে ভি, ভি ইজ ইকুয়াল টু হোয়াট, আমাদের কাছে আছে কি কি, অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা সেটা আছে এইচ, এইচ আছে, এইচ ইজ ইকুয়াল টু কত 60 মিটার, এইচ আছে, জি আছে 9.8, জি 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 9.8, আর আর কি আছে, আর হচ্ছে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কত 0 আছে। তো এই সূত্রটা যদি বাকিগুলো বসাই তাহলে কিন্তু আমরা ভিটা পেয়ে যাব, কারণ কি ইউ 0, আমাদের জি আছে, এইচ আছে, আমরা ভি স্কোয়ারটা বের করে ফেলতে পারবো। তার মানে এই সূত্রটা আমাদের কোনো কাজে লাগতেছে না এখানে। আচ্ছা আমি এখন থেকে পাওয়ার পয়েন্ট বাদ দিয়ে নোটে পড়াবো, মানে নোটটা ঠিক হইতেছে না। আমি মানে অন্য সব টিচাররাই ম্যাক্সিমাম টিচাররা নোটে পড়ায়, নোটে পড়াতে নাকি ভালো সুবিধা, বাট নোটে হচ্ছে কি বলে, নোটে অনেকগুলো অপশন থাকে, এখানে এখানে অপশন থাকে, সো এরকম বারবার ঘোরাফেরা করতে হয় না পাওয়ার পয়েন্টের মতো। চেষ্টা করতেছি পরবর্তী চ্যাপ্টার থেকে নোটে চলে যাওয়া। তো ভি স্কোয়ার, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত রুট ওভার ইউ স্কোয়ার, ইউ 0 তার মানে ওটা বাদ, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু কত এইচ কত, উচ্চতা এইচ হচ্ছে 60, তাহলে রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 60, তাহলে কত 34.29 মিটার পার সেকেন্ড, আই হোপ এটা বুঝছো, আমার অ্যান্সার আশা করি হয়েছে, না হলো ক্যালকুলেশন ঠিক আছে। আচ্ছা এরপর ঘ নম্বর, পরস্পরকে অতিক্রম করার সময় এ এবং বি বস্তুর শক্তি সমান হবে কিনা বিশ্লেষণ করো। দেখে বোঝা যাচ্ছে যে এ এবং বি বস্তুর শক্তি সমান হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ কি দুইটা বস্তুর ভর যদি একই হইতো, তারপরে একই বেগে যদি ছাড়া হইতো, মানে বেগের ব্যাপারটা একই বলতে ওইরকম না, যখন এই বস্তুটা এখানে আসবে তখন যদি বেগ সমান থাকতো তাহলে বলা যাইতো যে এই বস্তুটা ঠিক একই উচ্চতা উঠছে। এটা দেখে বোঝা যাবে, এই টাইপের ম্যাথ আসলে আমি দেখাই দেবো, প্যারা নেই। বাট এখানে দেখে বোঝা যাচ্ছে এটা সমান হবে না। বাট এটা কিভাবে ক্যালকুলেশন করবো আমরা, চলো ক্যালকুলেশনটা বুঝি। বলছে কি যে কোনো একটা সময় তারা পরস্পরকে অতিক্রম করে, কোনো একটা সময় পরস্পরকে তারা অতিক্রম করে। তো ধরলাম টি সময় পর, ধরো দুইটা বস্তু একই সাথে ছেড়ে দেওয়া হয়েছে, তাই না, এই বস্তুকে যে সময় পড়তে হলো ঠিক একই সময় বি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তার মানে সময় গণনা দুই ক্ষেত্রেই সেম সময় শুরু করা হয়েছে। তার মানে সময় ধরো শূন্য ছিল, মানে স্টপেজ শূন্য ছিল, তারপরে চালু করা হয়েছে, চালু করার সাথে সাথে কি হয়েছে, এই বস্তুটা ছেড়ে দিছি আর এই বস্তুটা এই বেগে উপরে নিক্ষেপ করছি, এই বস্তুটা উপরে নিক্ষেপ করছি। তাহলে টি ইজ ইকুয়াল টু কত, আমরা ধরে নিই যে টি সময় পর এই বস্তুটা এই জায়গায়, যে কোনো একটা জায়গা চিনতে পারি, এই জায়গায় বস্তু দুইটা মিলিত হবে, এই জায়গাটার নাম দিলাম কত, এই জায়গাটার নাম দিলাম ধরো এ বি সি নাম দিলাম, এবং এতটুকু ধরলাম হচ্ছে এইচ, সরি তাহলে এতটুকু কত, এই বাকি এতটুকু তো কত 120 মাইনাস এইচ না, কারণ কি পুরোটা এইচ, তাহলে 120 মাইনাস এইচ, এইটা পাইছি। তাহলে আমরা চিন্তা করতে পারি কি যে এ বস্তুটার ক্ষেত্রে কি বা বি বস্তুটার ক্ষেত্রে, দুইটা বস্তুর ক্ষেত্রে কি হয়, টি সময় পর এ বস্তু থেকে এইচ দূরত্বে এবং বি বস্তু থেকে কত 120 মাইনাস এইচ দূরত্বে এই বস্তু দুইটা মিলিত হয়। এখন আমরা টি এবং এইচ এই দুইটা প্রথমে বের করব, তারপর বাকিগুলো ক্যালকুলেশন করব, যে বিভব শক্তির ব্যাপারগুলো পরে। আগে হচ্ছে গতিবিদ্যার ম্যাথ, এটা দেখো দুইটা চ্যাপ্টার মিলাই কিন্তু, প্রথম হচ্ছে গতি, তারপর হচ্ছে কত এই বল, এই দুইটা চ্যাপ্টার মিলে। তো চলো শুরু করি। তো এ বস্তুর জন্য একটা সূত্র আছে না, s = ut + 1/2 at স্কয়ার, এটা আমরা লিখি। তাহলে s a যদি ধরি, s a = কত, s a = কত ut + 1/2 g t স্কয়ার, তাহলে s a এর ক্ষেত্রে কত, এই বস্তুটা t সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছে, h ut u আদিবেগ কত, আদিবেগের ক্ষেত্রে 0 না, আদিবেগ 0, তাহলে এটা না লিখি, প্লাস 1/2 ইন্টু জি কত 9.8 ইন্টু টি স্কয়ার, এতটুকু আমরা রেখে দেবো এখানে, কারণ এখানে আর করার কিছু নাই, আমরা এইচও জানি না টিও জানি না। তাহলে 9.8 কে 2 ভাগ করলে কত 4.9 না, 9.8 ডিভাইডেড বাই 2 4.9, হ্যাঁ 4.9 টি স্কয়ার, 4. এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। এখন হচ্ছে বি বস্তুটার জন্য হিসাব করি, বি বস্তুটার জন্য এস বি মানে টি সময় কতটুকু দূরত্ব অতিক্রম করে, বা এইচ বি যেটাই বলি, এইচ বি ধরি যেটাই ধরি, কতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে ইউটি প্লাস 1/2 জি টি স্কয়ার। দেখো এই ক্ষেত্রে কিন্তু জিটা মাইনাস হবে, কারণ কি
আমি সবকিছু উপরের দিকে দিচ্ছি, বস্তুটা যাইতেছে, বস্তুটার গতি উপরের দিকে, ও অতিক্রান্ত দূরত্ব বা সরণ উপরের দিকে, বেগ উপরের দিকে, বাট ও মানে জি কোন দিকে কাজ করতেছে, জি হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, তার মানে জি এর ক্ষেত্রে মাইনাস হবে বা বিপরীত হবে। তুমি যদি এইগুলোর আগে মাইনাস দিয়ে দাও তাহলে হচ্ছে জি প্লাস থাকবে, মানে তাহলে এইগুলোর প্রত্যেকটা আগে মাইনাস দিয়ে দিতে হবে। যাই হোক, তাহলে এস বি কত, এস বি কত, এস বি হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 120 মাইনাস এইচ এতটুকু দূরত্ব, তাহলে 120 মাইনাস এইচ দূরত্ব অতিক্রম করছে। ইউ কত, আদিবেগ কত, এখানে আদিবেগ আছে কিন্তু 30 মিটার পার সেকেন্ড, 30 টি ইন্টু টি, টিটা টি রেখে দিলাম, তাহলে হচ্ছে 1/2 ইন্টু 9.8, 1/2 ইন্টু 9.8, তাহলে কত 4.9, তাহলে 4.9 টি স্কয়ার। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 নম্বরে আমরা হচ্ছে এইচ এর ভ্যালুটা যদি বসাই দিই, 2 নম্বরে এইচ এর ভ্যালুটা, এইচ ইজ ইকুয়াল টু কত 4.9 টি স্কয়ার, এই স্কয়ার আছে জাস্ট একবার আছে, তাহলে এখানে যদি বসাই 120 মাইনাস 4.9, হ্যাঁ ঠিক আছে 4.9 টি স্কয়ার, 4.9 টি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ইকুয়াল টু 30 টি প্লাস 4.9 টি স্কয়ার, এরকমই তো তাই না, এরকমই তো। এখানে আমি কি কোথাও ভুল করছি? ভুল তো অবশ্যই করছি, কারণ কি এখানে কাটাকাটি যাইতে এরকম কিছু একটা হইতো। ও এই তো ভুল তো করছি, এই দেখো তো একটু আগে যেটা বলে আসছিলাম আমি, তো যে যে মুখে বলছি একটা করছি আর একটা, দেখো একটু আগে কি বলছিলাম যে জি এর আগে মাইনাস দিতে হবে, তো জি এর আগে মাইনাস যদি দিই, এখানে জি এর আগে যদি মাইনাস দিই তাহলে এটা তো অবভিয়াসলি মাইনাস হবে তাই না, এটা তো অবভিয়াসলি মাইনাস হবে, তাহলে এটা কি হবে মাইনাস, দেখো মাইনাস 4.9 মাইনাস 4.9 দুই পাশে একই জিনিস আছে, সো এই দুইটাকে আমরা কাটাকাটি করে দিতে পারি, এটা বুঝছো? দেখো এখানে কি বলছিলাম যে এই বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে সবকিছু উপরের দিকে, সরণ উপরের দিকে, বেগ উপরের দিকে, বাট অভিকর্ষ ত্বরণটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, তার মানে বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে এক্ষেত্রে আগে একটা মাইনাস দেবো, তো মাইনাস যদি দিই এটা হয় মাইনাস 4.9 টি স্কয়ার, তো একই জিনিস দুই পাশে একই সিম্বল সহকারে আছে, কাটাকাটি করে দিতে পারি। তো এখন বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে, আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে, আর নিচে যাচ্ছি না, 120 ইজ ইকুয়াল টু কত 30 টি, 30 টি, এখান থেকে টি কত বের করতে পারি, টি কত, টি ইজ ইকুয়াল টু কত, টি ইজ ইকুয়াল টু 30 টি, তাহলে 30 এই পাশে ভাগ আকারে থাকে 120 ডিভাইডেড বাই 30, তাহলে 4 সেকেন্ড, 4 সেকেন্ড, তার মানে সময় গণনার 4 সেকেন্ড পর বি বস্তুটা যখন নিক্ষেপ করছি, এই বস্তুটা ছেড়ে দিছি, দুইটাতে একই সময় তাই না, 4 সেকেন্ড পর হচ্ছে এই বস্তু দুইটা সি বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমরা সময়টা বের সময়টা বের করে ফেলছি, এখন জাস্ট আমরা এইচটা বের করে ফেলবো, তার মানে দূরত্ব দুইটাই বের করে ফেলতে পারবো, তাহলে এইচ কত 4.9 টি স্কয়ার, সো টি স্কয়ার কত 16 ইনটু কত 4.9, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত, এইচ ইজ ইকুয়াল টু কত, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 78.4, 78.4 মিটার, তার মানে এতটুকু কত, এতটুকু হচ্ছে 78.4, 78.4 মিটার, তাহলে এতটুকু কত, এতটুকু কত দাঁড়ায় 120 মাইনাস आंसर 41.6 মিটার, 41.6 মিটার। এখন বাকিগুলো করা আমাদের জন্য একেবারে সোজা হয়ে যাবে। এখন দেখো কি করতে হবে, এ এবং বি, তাহলে এ বস্তুর জন্য এই বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি হিসাব করব, আবার সরি বি বস্তুর জন্য, আবার এ বস্তুর জন্য সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি হিসাব করব, তাহলে তো আমরা সবগুলো মান পেয়ে যাবো তাই না। আমরা কি এটা মুছবো না নেক্সট স্লাইডে যাব, আচ্ছা এই পাশে লিখে দিই টি ইজ ইকুয়াল টু কত, টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড, আমরা মুছি দিই এটা, নাহলে হচ্ছে ওই পাশে গেলে আবার তারা হবে। বাইরে বিদ্যুৎ চমকাইতেছে, বৃষ্টির মধ্যে এখন আমার কাঁথার তলে ঘুমানোর কথা, আমি পড়াইতেছি তো, হ্যাঁ রে কপাল। ওকে, তারপর এখন হিসাব করি এ বস্তুটার জন্য, হিসাব করি এ বস্তুটার টোটাল এনার্জি কত, গতিশক্তি প্লাস বিভব শক্তি, তো এই জায়গায় গতিশক্তি কত হবে, বিভব শক্তি কত হবে, এই বস্তুটার জন্য, এ বস্তুটার জন্য ধরো এইখানে হচ্ছে এ বস্তু, এখানে বি বস্তু, সো এ বস্তুর জন্য এটাও ধরি এ বস্তুর জন্য, তাহলে এ বস্তুর জন্য এই সি অবস্থানে বিভব শক্তি কত, ই ই এ, এটা ই এ ধরি, সি অবস্থানে বিভব শক্তি কত এম জি এইচ, তাহলে এম কত, এম বস্তুটার ভর কত প্রথম, বা এ বস্তুটার ভর কত 0.2, কি লিখছি 0.2, 0.2 ইনটু কত 9.8, 9.8 ইনটু এইচ কত, উচ্চতা কত, কতটুকু উচ্চতা, ভূমি থেকে কোন উচ্চতায় আছে, অনেক গেলে এটা লিখে দেবে, এটা কেন হবে, হবে এইটা, কারণ বস্তুটা এখন এই অবস্থানে আছে, এই অবস্থানে থাকলে
তাহলে ভূমি থেকে ওর উচ্চতা কতটুকু 120 মাইনাস এইচ মানে 41.6 মিটার, তাহলে 41.6 মিটার। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি 0.2 ইন্টু 41.6 ইন্টু কত 9.8 তাহলে কত দাঁড়ায় 81.536 জুল, 81.536 জুল। এটা বের করে ফেলছি। এখন কি, এখন হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা বের করে ফেলছি। আচ্ছা ইপিএ লেখা যায়, তাহলে ইকে কাইনেটিক এনার্জি এ বিন্দুতে, সরি এ বস্তুটার সি বিন্দুতে কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি গতিশক্তি কত 1/2 এম, কত এম হচ্ছে 0.2 ইন্টু ভি স্কয়ার, এটা বের করতে হবে। তো ভি স্কয়ার কিভাবে বের করতে পারি, ভি স্কয়ারের সূত্র জানি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ইউ কত, ইউ 0 কারণ কি বস্তুটা স্থির অবস্থান থেকে ছেড়ে দিছে, ইন্টু 2 ইন্টু এ কত, এ হচ্ছে 9.8 মানে জি হিসাবে কাজ করবে এটা, সো 9.8 ইন্টু এস কত, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, টি সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছে 78.4, তার মানে 78.4 এখানে লেখা হইতেছে না এই 78.4, তাহলে কত দাঁড়ায় 2 ইন্টু 9.8 ইন্টু 78.4, তাহলে কত 1536 পয়েন্ট, যেটাই থাকুক তা তো ভি স্কয়ার ভ্যালু বেরিয়েছে। সো এইটাই ডিরেক্টলি এখানে বসাই দেবো, জাস্ট ডিরেক্টলি এখানে বসাই দেবো। অ্যান্সার ইন্টু কত 0.2 ইন্টু 0.2 ইন্টু 1/2 ইকুয়াল টু কত 153.664 জুল। তাহলে টোটাল এনার্জি ই এ ধরি, টোটাল এনার্জি ই এ ইজ ইকুয়াল টু কত ই কে প্লাস ইপি, তাহলে দুইটা যোগ করে যদি তাহলে কত বের হয়, आंसर যোগ 81.536, তাহলে কত 235.2 জুল, 235.2 জুল। ওকে, এরপর হচ্ছে বি বস্তুটার ক্ষেত্রে, বি বস্তুটা কত, বি বস্তুটার আগে অবস্থান থেকে 41.6 মিটার উচ্চতায় আছে এবং ওর গতি শক্তি আছে একটা, বিভব শক্তি আছে একটা, সেটা হিসাব করব। তো বিভব শক্তি কত, এটা তো সিম্পলি বের করে ফেলতে পারি। তো বিভব শক্তি কত, ইপি, বিভব শক্তি ইপি, বি বস্তুর বিভব শক্তি mgh, তাহলে এম কত, এম হচ্ছে 1.913 কেজি ইনটু জি কত 9.8, উচ্চতা কত 41.6 মিটার, 41.6 মিটার, তাহলে 41.6 ইনটু 9.8 ইনটু 1.913 কত 779.89 জুল। তাহলে গতিশক্তি কত দাঁড়াবে, গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কত, ইকে বি ইজ ইকুয়াল টু কত 1/2 ইনটু ভর কত এম কত 1.913 ইনটু ভি স্কয়ার, ভি স্কয়ারটা কিভাবে বের করব, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত ইউ স্কয়ার প্লাস 2 এ এস বা জি এইচ যেটাই বলো 2 জি এইচ। তাহলে ইউ কত, আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 30 স্কয়ার, প্লাস না মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে কারণ কি জি এর আগে মাইনাস আছে, মাইনাস হচ্ছে 2 ইনটু 9.8 ইনটু এইচ কত, কতটুকু দূরত্ব অতিক্রম হচ্ছে 41.6 মিটার, 41.6, তাহলে 41.6 যদি হয় তাহলে কত দাঁড়ায় 2 ইনটু 9.8 ইনটু 41.6, হ্যাঁ 41.6 না, হ্যাঁ 41.6, 30 স্কয়ার মাইনাস आंसर তো দাঁড়ায় 84। সো এটাকে যদি ডাইরেক্টলি গুণ করে দিই आंसर ইনটু 1.913 স্যার 3, তাহলে কত দাঁড়ায় 80.95 জুল। তাহলে টোটাল এনার্জি ই বি যদি ধরি, দুইটা যদি একসাথে যোগ করে দিই তাহলে কত দাঁড়ায় 779.89, তাহলে কত 860.84816 জুল। তাহলে দুইটা কি সেম হয়েছে না, দুইটা কত এখানে কত ছিল 235 জুল ছিল, আর এখানে কত 860 জুল, বিশাল পার্থক্য এখানে। আই হোপ এটা বুঝছো, অনেক বড় ম্যাথ ছিল তাই না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে হয়ে যাবে। আচ্ছা আমাদের পরের ম্যাথটা হচ্ছে এই যে একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ, আসলে সুন্দর কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার সেই ম্যাথটা।
তো চলো সলভ করার চেষ্টা করি। ক এবং খ আগে বলি। ভরবেগ কাকে বলে? কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। খ নম্বর প্রশ্ন, এটাই বোঝার জিনিসপত্র আছে যে 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায়, ব্যাখ্যা করো এই জিনিসটা। এখন হচ্ছে ওয়াট সেকেন্ড জুল, এই জিনিসগুলো কোন জায়গা থেকে আসে? আমরা জানি পাওয়ার বা ক্ষমতা এই জায়গা থেকে আসে। তো পাওয়ার বা ক্ষমতা আমরা কি জানি? পাওয়ার বা ক্ষমতা P ইকুয়াল টু কত? P ইকুয়াল টু হচ্ছে W/T। তাহলে W এর একক কত? W এর একক কত? জুল। W এর একক হচ্ছে জুল। W একক হচ্ছে জুল, সময়ের একক কত? সেকেন্ড। সেটাকে বলতে পারি জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড ইনভার্স 1 বা জুল পার সেকেন্ড। এবং এইটাকে আমরা কি বলছি? জুল পার সেকেন্ড। এটাকে আমরা ওয়াট বলতে পারি, মানে ওয়াট। তার মানে ক্ষমতার একক হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড। তার মানে এই দুইটা কিন্তু একই জিনিস প্রকাশ করে, মানে 1 ওয়াটও যা 1 জুল পার সেকেন্ডও একই জিনিস। তার মানে এটা আমরা বলতে পারি যে 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড। 1 জুল পার সেকেন্ড। এটা কিন্তু আরেকটু মডিফাই করে লেখা যায়, জুল পার সেকেন্ড। এইটা দ্বারা আসলে কি বোঝায়? এই যে 1 জুল পার সেকেন্ড লিখলাম, এটা দ্বারা কি বোঝায়? যে 1 জুল এনার্জি লস হয় বা এনার্জি কনভার্ট হয় হচ্ছে 1 সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে, এইভাবেই তো বোঝায়। তাহলে এই যে সেকেন্ডের উপরে -1 দেওয়া আছে, এটা দ্বারা কি বোঝায়? এটা নিচে চলে যাবে, এইটাই তো বোঝায়। এখন সমীকরণটা কি দাঁড়ায় দেখো তো? 1 ওয়াট ইজ ইকুয়াল টু কত? 1 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। 1 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। এখন দেখো এইটাকে যদি এক পাশে নিয়ে আসি, এটাকে যদি গুণ করি, তাহলে কি দাঁড়ায়? 1 ওয়াট সেকেন্ড ইজ ইকুয়াল টু কত? 1 জুল। এটাই বলছে এখানে যে 1 ওয়াট সেকেন্ড, এই যে ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায় কিনা। হ্যাঁ, ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একেবারে সিম্পল। তারপরে গ নম্বরে কি আছে? গ নম্বর আছে এই যে এখানে একটা কি বলে লেখচিত্র দেওয়া আছে, জাস্ট সিম্পল একটা গ্রাফ দেওয়া আছে। সেটা কি? গতিশক্তি। গতিশক্তিকে এখানে ই কে দ্বারা প্রকাশ করে না, টি দ্বারা প্রকাশ করে, যাই হোক। এবং এককটা হচ্ছে জুলে, অবভিয়াসলি জুলেই থাকে সবসময়। এবং এই পাশে কি দেওয়া আছে, মানে এক্স অক্ষ হচ্ছে সময় এবং ওয়াই অক্ষ হচ্ছে গতিশক্তি দেওয়া আছে, মানে হচ্ছে টি বা ই কে ভার্সেস টি এর গ্রাফ দেওয়া আছে। এখন বলা আছে যে লেখচিত্রে একটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর এটার গতিশক্তিটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে ওইটা দেখানো হচ্ছে। তাহলে কি জানি, একটা বস্তু যদি উপরে এরকম থাকে, এটা যদি মুক্তভাবে ছেড়ে দিই, তাহলে কি হবে? আস্তে আস্তে নিচে পড়তে থাকবে। তো এই অবস্থায় ওর ভিতর কি থাকবে? সর্বোচ্চ বিভব শক্তি থাকবে এবং গতিশক্তি কত থাকবে? 0 থাকবে। তো এখানে গ্রাফটা গতিশক্তির গ্রাফ দেওয়া আছে। কি দেওয়া আছে? যে 0তে ছিল, তারপর আস্তে আস্তে কি হয়েছে? গতিশক্তিটা বাড়তেছে। তার মানে বিভব শক্তিটা কিন্তু আস্তে আস্তে কমতেছিল। বিভব শক্তিটা কিন্তু আস্তে আস্তে কমতেছিল। আই রিপিট, বিভব শক্তিটা কিন্তু আস্তে আস্তে কমতেছিল। গতিশক্তিটা যেরকম এরকম বাড়তেছিল, বিভব শক্তিটা কিন্তু আস্তে আস্তে এরকম কমতেছিল। তো বিভব শক্তি বলে গতিশক্তিটা এরকম বাড়তেছিল আর বিভব শক্তিটা আস্তে আস্তে কমতেছিল। তো এইখানে হচ্ছে বিভব শক্তি সর্বোচ্চ, তার মানে গতিশক্তি হচ্ছে 0। তার মানে এই জায়গায় পুরো এনার্জিটা, মানে টি ইজ ইকুয়াল টু 0 সময় এখানে পুরো এনার্জিটা কিসে আছে? বিভব শক্তি হিসেবে কনভার্টেড আছে। এবং এই যে 8 সেকেন্ড সময় বলে দিছে যে 8 সেকেন্ড সময় এই বস্তুটা এখানে মানে গ্রাফে টি চিহ্নিত করে দিছে যে 8 সেকেন্ড সময় এই বস্তুটা হচ্ছে একেবারে ভূমিতে স্পর্শ করে, মানে ভূমি স্পর্শ করে ঠিক এক মুহূর্তে। তখন তার ভিতর গতিশক্তি কত? তার ভিতর গতিশক্তি হচ্ছে এই যে 614.56 জুল। এইটা হচ্ছে ওই সময় তার ভিতর গতিশক্তি। তার মানে কি, এই জায়গায় যখন ছিল তার ভিতর তখন স্থিতিশক্তি কত ছিল? এই যে গতিশক্তি যেটা, ওইটা তো স্থিতিশক্তি হিসেবে ওই সময় ছিল, মানে স্থিতিশক্তি হিসেবে এই শক্তিটা ছিল, সেইটা এই জায়গায় আসার সময় গতিশক্তিতে কনভার্ট হয়েছে, তাই না? তো এখন আমাদের বের করতে কি বলছে? যে বস্তুটি ভূমি স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করো। একেবারে সিম্পল জিনিস, যে আমরা কি জানি? গতিশক্তি ইজ ইকুয়াল টু কি জানি? গতিশক্তি জায়গায় টি দ্বারা প্রকাশ করছে, টি ইজ ইকুয়াল টু কত? হাফ এম ভি স্কয়ার। তাহলে টি এর ভ্যালু কোথায় দেওয়া আছে? যে ভূমি স্পর্শ করার মুহূর্ত, কি বলছে? ভূমি স্পর্শ করার মুহূর্তে হচ্ছে এইটা। তো এই অবস্থানে গতিশক্তিটা কত ছিল? গতিশক্তি হচ্ছে 61466.56 ইজ ইকুয়াল টু কত? 1/2 ইনটু এম, ভর, বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে 2 কেজি, 2 ইনটু ভি স্কয়ার। আমরা ভি বা বেগটাই আমরা আসলে বের করব। এই বেগ বা ভিটাই আমরা আসলে বের করব। তো আমরা যদি ওই পাশে পাঠাই দিই, ওই পাশে পাঠানো লাগে না, জাস্ট হচ্ছে 2 কাটাকাটি যায়, তাহলে ভি স্কয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তার মানে ভি ইজ ইকুয়াল টু কত? ভি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 6146.56। তাহলে কি দাঁড়ায়? এই কোথায় গেছে? রুট ওভার 6146.56 কত দেয়? 78 পয়েন্ট। তাহলে 78.4 মিটার পার সেকেন্ড। 78.4 মিটার পার সেকেন্ড। আশা করি এটা বুঝছো। দাঁড়াও একটু পানি খাও না, আসলে কফি খাবো, একটু গলা শুকাই।
আচ্ছা চলো শুরু করি তাহলে, পরেরটা শুরু করি। যে উদ্দীপকের তথ্য অনুসারে শক্তির সংরক্ষণ, উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া আছে সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে কিনা। উদ্দীপকে যে তথ্যটা দেওয়া আছে যে এই অবস্থানে যখন ছিল সময় গণনা শুরুতে, তখন হচ্ছে গতিশক্তি 0 ছিল, তার মানে এই অবস্থানে পুরোটা হচ্ছে বিভব শক্তি ছিল। তারপর হচ্ছে এই অবস্থানে 4 সেকেন্ড সময়, 8 সেকেন্ড সময়, সব জায়গায় শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসরণ করে কিনা। তার মানে এই অবস্থানে দেখো এইটা কি, ভূমি স্পর্শ করার মুহূর্তে, ভূমি স্পর্শ করছে যখন, তখন কি পুরো এনার্জিটাই কিসে হিসাবে কনভার্ট আছে, কিসে গতিশক্তিতে কনভার্ট হয়েছে। তার মানে এই যে এই অবস্থানে এই পুরো শক্তিটা কি হিসাবে কনভার্ট ছিল, স্থিতিশক্তি হিসাবে বা বিভব শক্তি হিসাবে কনভার্ট ছিল। সো বিভব শক্তি, এই অবস্থানে বিভব শক্তি কত সেটা আমরা কিভাবে বের করতে পারি, ইপি ধরি, ইপি ইজ ইকুয়াল টু কত, ইপি ইজ ইকুয়াল টু কত, এম জি এইচ, এম বস্তুর ভর জানি 2 কেজি, ইন্টু 9.8 ইন্টু এইচ কত, উচ্চতাটা কত, উচ্চতাটা আমরা জানি না, বা কতটুকু দূরত্ব পাড়ি দিছে এটা আমরা জানি না। তো আমরা আঁকি তাহলে বুঝতে পারবো ব্যাপারটা। ধরো বস্তুটা এই জায়গায় ছিল, এবং এইটা হচ্ছে সারফেস। তো এই থেকে এই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে, টোটাল সময় লাগছে 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত সময় লাগছে। 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত সময় লাগছে এই জায়গা থেকে এই জায়গায় নিচ পর্যন্ত আসতে। এটাই বলছে যে ভূমি স্পর্শ করার এক মুহূর্ত কোনটা, 8 সেকেন্ড সময়। তো এইটাই আছে আমাদের, মানে যে সিম্পলি বের করতে পারবো। আমাদের দুইটা সূত্র আছে, যেটা কি v is equal to কত, v is equal to u plus at, v is equal to u plus at, একটা সূত্র আছে। আর একটা হচ্ছে v square is equal to কত, u square plus 2as, v square is equal to u square plus 2as। এখন দেখো এটা কোন সূত্র দিয়ে আমরা কাজ করতে পারবো, এই সূত্রটা দিয়ে আমরা কাজ করতে পারবো, কারণ কি s বা h এইটা দিয়ে আমরা বের করতে পারি। তাহলে v square কত, v একটু আগে আমরা করছি, v square হচ্ছে 78.4 মোস্ট প্রবাবলি, 78.4 না, হ্যাঁ 78.4, হ্যাঁ 78.4, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 6146.56, এটাই তো। তাহলে অ্যাজ ভি স্কয়ার 78.4 এই লাইনের পরের লাইন লিখছি এখানে, এ স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার, ইউ কত 0, এরপর 2 ইনটু জি, এ কত, এর জায়গায় কি বসবে, জি বসবে, 2 ইনটু 9.8 ইনটু কত, ইনটু হচ্ছে এইচ বা উচ্চতা, কতটুকু দূরত্ব পাড়ি দিয়েছে, এইচ ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু কত, ও স্যার ইজ ইকুয়াল টু এটা লিখলাম। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত, এইচ ইজ ইকুয়াল টু সরি 78.4 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8, তাহলে 2 ইনটু 9.8। তো এটাকে যদি আমরা হচ্ছে এই ক্যালকুলেটর দিই কত বের হয়, 78.4 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত, 2 ইনটু 9.8 কত, 313.6। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত, 313.6 মিটার। তাহলে পুরো উচ্চতাটা কত, 313.6। আচ্ছা এগুলো আমি মুছে দিই। পুরো উচ্চতাটা কত, 313.6। তাহলে পুরো উচ্চতাটা কত, 313.6, এগুলো সবগুলো মুছে দিই আমরা। পুরোটা হচ্ছে মুছে দিলে তারপর আমাদের জায়গা তৈরি হবে না। তাহলে 313.6 মিটার হচ্ছে আমাদের পুরো উচ্চতাটা। পুরো উচ্চতাটা কত, 300, এই যে পুরো উচ্চতাটা হচ্ছে 313.6 মিটার হচ্ছে পুরো উচ্চতা। এরপর আমাদের কি বের করতে হবে, যে উদ্দীপকের তথ্য অনুসারে শক্তির সংরক্ষণশীলতা। আমরা কি বলছিলাম যে প্রথম এই বিন্দুতে, তারপর হচ্ছে এই বিন্দুতে, তারপর এই বিন্দুতে হিসাব করব। তো এই বিন্দুতে যেটা ইজ ইকুয়াল টু 0 তে এখানে গতি শক্তি 0, মানে পুরো শক্তিটাই বিভব শক্তি হিসেবে সংরক্ষিত আছে। তো বিভব শক্তিটা কত সেটা বের করার জন্য কি লাগবে, mgh, h কত, 313.6, মানে 313.6, তাহলে ওভারঅল কত দাঁড়ায়, 313.6 ইনটু 9.8 ইনটু 2, 9.8 ইনটু 2, তাহলে কত, 6146.56। দেখো এইটা হচ্ছে টোটাল এনার্জি এই জায়গায়, এই বিন্দুতে টোটাল এনার্জি। তাহলে এই বিন্দুতে ইকে কত, ইকে ইজ ইকুয়াল টু 0। তাহলে এই বিন্দুতে, এই বিন্দুর এনার্জি, টোটাল এনার্জি যদি E1 ধরি, এই বিন্দুর টোটাল এনার্জি যদি E1 ধরি বা E0 ধরলাম, E0 ইজ ইকুয়াল টু কত, ইকে প্লাস ইপি। তাহলে ইকে কত, মানে কাইনেটিক এনার্জি কত, 0, পটেনশিয়াল এনার্জি কত, এইটা। তার মানে এইটি হচ্ছে টোটাল এনার্জি। তাহলে 6146.56, তাহলে 6146.56 জুল। একটা বের করলাম আমরা, এই অবস্থান 0 বিন্দুটা বের করলাম। এখন হচ্ছে 4 নম্বর বিন্দু এবং হচ্ছে 8 নম্বর বিন্দু, এই দুইটা বের করবো। তো চলো 4 নম্বর বিন্দু এবং 8 নম্বর বিন্দুতে বের করি। 4 এবং 8, 4 এর ক্ষেত্রে কি হবে বলতো, 4 এর ক্ষেত্রে কিন্তু গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই থাকবে। 4 এর ক্ষেত্রে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই থাকবে। আর কি, আর হচ্ছে 8 এর ক্ষেত্রে শুধুমাত্র গতিশক্তি থাকবে, এবং সেটা দেওয়া আছে। শুধুমাত্র গতিশক্তি কত, 614.56, এটা দেওয়া আছে। চলো এখন 4 এরটাই হচ্ছে মেইন, কারণ কি 4, 8 এরটা তো দেওয়াই আছে আমাদের কাছে, জাস্ট 4 এরটা বের করতে হবে। তো
তো চলো 4-এর ক্ষেত্রে বের করি। 4-এর ক্ষেত্রে কি করতে হবে, গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই বের করতে হবে। তো গতিশক্তি ই কে কত, ই কে ইজ ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তো আমরা বেগটা জানি না, বেগটা কিভাবে বের করতে পারি, আমরা জাস্ট এখানে বেগটা জানি না, ভর জানি, আমাদের বেগটা লাগবে। তো ভি এর সূত্র কয়টা, দুইটার সূত্র আছে, তো দুইটা সূত্র দিয়ে আমরা বের করতে পারি। তো কত বের করি, ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস এ টি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে ইউ কত, ইউ হচ্ছে 0, এ কত, এ মানে হচ্ছে জি 9.8, 9.8, টি কত, সময় কত, সময় হচ্ছে 4 সেকেন্ড। 4 সেকেন্ড পরে কতটা বেগ সেটা আমরা মাপতেছি। তাহলে 9.8 ইনটু 4, 9.8 ইনটু 4, 9.8 ইনটু 4, তাহলে 39.2, 39.2 কত দাঁড়ায়, 39.2 কত দাঁড়ায়, 39.2, 39.2, সো 39.2 মিটার পার সেকেন্ড, 39.2 মিটার পার সেকেন্ড, 39.2 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখন হচ্ছে এইটা যদি বসাই দিই তাহলে কত দাঁড়ায়, 1/2 এম, এম হচ্ছে 2, এম হচ্ছে 2 ইনটু ভি কত, 39.2 হোল স্কয়ার, 39.2 হোল স্কয়ার, অ্যানসার ইনটু আচ্ছা 2 তো লাগে না, তাহলে অ্যানসার স্কয়ার করলে হয়, তাহলে কত 1536.64, 1536.64 জুল। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি এই অবস্থানে 4 নম্বর বিন্দুতে কাইনেটিক এনার্জি। এখন হচ্ছে 4 নম্বর বিন্দুতে কাইনেটিক এনার্জিটা বের করছি, এখন পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, গতি শক্তিটা বের করছি। এখন বিভব শক্তিটা কিভাবে বের করব, বিভব শক্তিটা কিভাবে বের করব, আচ্ছা এটা এক জায়গায় লিখে রাখি। তাহলে এখানে ই কে কত, ই কেটা এই জায়গায় লিখে রাখি, ই কে কত, ই কে ইকুয়াল টু কত, 1536.64 জুল। এটা হচ্ছে এই বিন্দুতে ই কে বা কাইনেটিক এনার্জি। এখন বাকিগুলো আমরা মুছে দিতে পারি, এগুলো পুরোপুরি মুছে দিই। আচ্ছা এখন হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা বের করতে হবে। সো পোটেনশিয়াল এনার্জি কিভাবে বের করতে পারি, যে ভূমি থেকে কত উচ্চতায় আছে ওইটা, সেটা বের করতে পারলে তো পোটেনশিয়াল এনার্জিটা বের করতে পারবো, তাই না? যে ইপি ইজ ইকুয়াল টু কত, ইপি ইজ ইকুয়াল টু কত, এম জি এইচ, এম জানি, এম 2 ইনটু 9.8 ইনটু এইচ, কতটা উচ্চতা আছে সেটা আমরা বের করব। সো উচ্চতাটা কিভাবে বের করতে পারি, একেবারে সিম্পলি উচ্চতাটা বের করতে পারি। এইখানে কি, যে 4 সেকেন্ড পর বেগ হচ্ছে এইটা, 4 সেকেন্ড পর বেগ হচ্ছে এইটা, আদি বেগ তো শূন্য, তো বাকিগুলো তো আমরা জানি। তাহলে কি জানি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার প্লাস 2as বা 2gh, যেটাই বলো না কেন, 2gh। এখন দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, বস্তুটা উপর থেকে নিচে আসছে না, তার মানে কি, বস্তুর গতি যেই দিকে, বেগ যেই দিকে, সবকিছু যেই দিকে, এবং জিও একই দিকে, তার মানে প্লাস বসাইছে, এখানে আগে প্লাস বসাইছে। সো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ভি স্কয়ার হচ্ছে 39.2 হোল স্কয়ার, ইউজ কত 0, প্লাস হচ্ছে 2 গুণ 9.8 ইনটু হচ্ছে এইচ, ইনটু হচ্ছে এইচ। তাহলে এইচটা কত বের হয় এখানে, এইচ হচ্ছে কত, কত 39.2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8, 2 ইনটু 9.8, তাহলে এইচ কত 78.4, তাহলে 78.4, 4 সেকেন্ড পর হচ্ছে 78.4 মিটার দূরত্ব থাকে এই জায়গা থেকে এই জায়গায়। তার মানে ভূমি থেকে এই অবস্থানে, ভূমি থেকে উচ্চতা কত, যে পুরো উচ্চতাটা মাইনাস হচ্ছে এইটা, তাহলে পুরো উচ্চতা কত ছিল 313.6, তাহলে অ্যান্সার মাইনাস 313.6 কত বের হয়, 235, তাহলে ভূমি থেকে এই উচ্চতাটা কত, 235.2, তার মানে এখানে কত বসবে এইচ এর জায়গায়, 235.2, তাহলে কত, অ্যান্সার ইনটু 9.8 ইনটু 2, তাহলে কত দাঁড়ায় 4609.92 জুল। এইটা হচ্ছে এই অবস্থানে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি আর গতি শক্তির যদি যোগফল করি, তাহলে E4, এইটাকে যদি E4 দিই, E4 ইজ ইকুয়াল টু কত, এই দুইটা যোগফল, সো এই দুইটা যদি যোগফল দিই, স্যার ইনটু মাইনাস আনসার যোগ 1536.64, তাহলে কত দাঁড়ায় 6146.56 জুল। দেখো এই বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি বের করলাম এবং একসাথে যখন মিলাইছি, তার মানে টোটাল এনার্জি বের করছি। কি টোটাল এনার্জি হচ্ছে ওই একই সেম। এখন দেখো এই বিন্দুতে 8 নম্বর বিন্দুতে E8 যদি হিসাব করি, সেক্ষেত্রে কত, এই বিন্দুতে পুরোটাই হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তি দেওয়া আছে গ্রাফে 6146.56, তার মানে দেখো প্রত্যেকটা বিন্দুতে, এই বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু টোটাল এনার্জি, গতিশক্তি বিভব শক্তি, হ্যাঁ এটা একটা আরেকটার সাথে করতে পারে, মানে কি বলে ইন্টারচেঞ্জ করতে পারে, বাট টোটাল যান্ত্রিক শক্তি যেটাকে বলি, মেকানিক্যাল এনার্জি, প্রত্যেক জায়গায় কিন্তু সেম, এই জায়গায় সেম, এই জায়গায় সেম। আই হোপ এইটা বুঝছো, না বোঝার কোনো কারণ নাই, মাথা ঠান্ডা করে একটু চিন্তা করো, তাহলে বুঝে যাও। চলো পরের ম্যাথে দেওয়া আছে একটা উদ্দীপক দেওয়া আছে, তারপর ক খ আগে সলভ করে তারপরে দুটো করতেছি। যে বিভব শক্তি কাকে বলে, কতবার বলছি, হাজার বার বলছি, আর বলতে পারবো না ভাই।
এরপর হচ্ছে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ভরবেগ এবং গতিশক্তির ভিতরে একটা সম্পর্ক দেখাইছিলাম না, ওইটা এখানে দেখাই দেবো যে ভরবেগের সংজ্ঞা লিখবো, তারপর হচ্ছে গতিশক্তির সংজ্ঞা লিখবা। তারপর যদি মন না ভরে অনেক বেশি টাইম থাকে তাহলে হচ্ছে গতিশক্তি আর ভরবেগের ভিতরে একটা সম্পর্ক আছে, ওই সূত্রটা প্রতিপাদন করে দেবা। গতিশক্তি ইজ ইকুয়াল টু কি জানি, ই কে ইজ ইকুয়াল টু ভি, ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এম ভি স্কয়ার। সো এটার বদলে লিখতে পারি এম ভি স্কয়ার বাই 2। এখন দুই পাশে মানে উপরে নিচে যদি এম দিয়ে গুণ করি তাহলে কোনো অসুবিধা আছে? কারণ কি দেখো, এখন যদি এম দিয়ে গুণ করি উপরে আর নিচে যদি এম দিয়ে গুণ করি তাহলে কি এম এম কাটাকাটি করে দিতে পারি, আমরা গুণ করে দিলাম জাস্ট সুবিধার জন্য। তাহলে উপরে কি দাঁড়ায়, এম স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড বাই 2m। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে এম ভি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে ইকুয়েশনটা ওভারঅল কি দাঁড়াইলো, ই কে ইজ ইকুয়াল টু কি, ই কে ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার ডিভাইডেড বাই 2m। আমরা কি জানি, পি বা ভরবেগ বা মোমেন্টাম ইজ ইকুয়াল টু কত, এমভি, পি ইজ ইকুয়াল টু এমভি। তাহলে এটার বদলে এমভি এর বদলে পি লেখা যায় না, তাহলে ওভারঅল কি দাঁড়ায়, ই কে ইজ ইকুয়াল টু কত, এমভি এর বদলে কি লিখবো, পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। এটি হচ্ছে গতিশক্তি আর কি বলে ভরবেগ বা মোমেন্টাম, কাইনেটিক এনার্জি এবং মোমেন্টামের ভিতরে সম্পর্ক। আচ্ছা, এরপরে কি আছে, প্রথম মোটরের কর্মদক্ষতা। তার মানে এখন উদ্দীপক পর লাগবে যে দুইটা তড়িৎ মোটর দেওয়া আছে, এটা দিয়ে মানে দুইটা মোটর দিয়ে ভিন্ন ভিন্ন হিসাবে টেস্ট করছি, মানে জায়গাটা একই, 30 মিটার উচ্চ একটা দালান আছে বা 30 মিটার উচ্চতায় কিছু একটা উঠাবো, উচ্চতায় হচ্ছে এটা হতো 400 লিটার 800 লিটার, আচ্ছা 800 লিটারই ধরি, 800 লিটার পানি তুলছি একটা মোটর দিয়ে, আর একটা হচ্ছে 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারি। মানে প্রথম মোটরটা দিয়ে হচ্ছে 800 লিটার, প্রথম মোটরটা দিয়ে 800 লিটার পানি তুলি, দ্বিতীয় মোটরটা দিয়ে 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলি। তাহলে প্রথম মোটরের ক্ষমতা দেওয়া আছে 20 কিলোওয়াট, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা এত। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করতে বলছে, তো কর্মদক্ষতা বা ইটা কিভাবে নির্ণয় করতে পারি, কর্মদক্ষতা বা এটা কিভাবে নির্ণয় করতে পারি, গায়ে যেটা লেখা থাকে বা থিওরিটিক্যালি যেটা লেখা থাকে ওইটা থাকবে নিচে, এবং উপরে কি থাকবে, যতটা ব্যবহার করি মানে লভ্য কার্যকর শক্তি। উপরে হচ্ছে লভ্য কার্যকর শক্তি, মানে উপরে হচ্ছে কার্যকর শক্তি যেটি ইউজ করতে পারে, আর নিচে হচ্ছে প্রদত্ত শক্তি, যতটুকু শক্তি দিই। এটা শক্তি দিয়েও করতে পারি, আমরা ক্ষমতা দিয়েও করতে পারি। ক্ষমতা দিয়ে করলে এইভাবে সূত্রটা লিখবা, পি আউট ডিভাইডেড বাই পি ইন। পি ইন মানে হচ্ছে যতটুকু ইনপুট দিছো, তারপর হচ্ছে মানে এনার্জিগুলো লস হওয়ার পর যতটুকু মানে থেকে গেছে বা হচ্ছে কি বলে যতটুকু ইউজ করছি সেটা হচ্ছে পি আউট, এইভাবে লিখতে পারো। তো এখন হচ্ছে ইটা আমাদের নির্ণয় করতে হবে যে প্রথম মোটরের কর্মদক্ষতাটা বের করতে হবে। তা আমাদের পি ইন কতটুকু ইনপুট দিচ্ছি ক্ষমতা, এটা কিন্তু দেওয়া আছে আমাদের কত, 20 কিলোওয়াট। তার মানে নিচে হচ্ছে 20 ইন্টু 1000, 20 ইন্টু 1000 মানে কিলোওয়াটে দেওয়া আছে, এই জন্য হচ্ছে জাস্ট 1000 দিয়ে গুণ করছি, কিলোওয়াট থেকে ওয়াটে কনভার্ট করে 1000 দিয়ে গুণ করছি। তাহলে পি আউট এটা কিভাবে বের করবো, কতটুকু আউটপুট পাইছি আমরা এই জায়গায়, এই জায়গায় কতটুকু কাজ করছে সেইটি হিসাব করলেই তো পি আউটটা পেয়ে যাবো। সো পি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ডব্লিউ ডিভাইডেড বাই টি। সেখানে ডব্লিউ কতটুকু, প্রথম মোটরের ক্ষেত্রে ডব্লিউ কতটুকু, ডব্লিউ হচ্ছে কত, ডব্লিউ কত, ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, এম জি এইচ, ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, এম জি এইচ ডিভাইডেড বাই টি। এম কত, ভর কত, 800 লিটার, 800 লিটার তার মানে 800 লিটার তার মানে 800 কেজি, 800 কেজি। জি কত, 9.8, কতটুকু উচ্চতায় তুলছে, এইচ ইজ ইকুয়াল টু কত, এইচ ইজ ইকুয়াল টু 30 মিটার ইনটু 30 মিটার ডিভাইডেড বাই টি। কতটা সময় লাগছে এটা করতে, 30 সেকেন্ড, কতটা সময় লাগছে এটা করতে, 30 সেকেন্ড। তাহলে আমরা যদি এটা দিই তাহলে কত পাই, 800 ইনটু 9.8 ইনটু 30 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 30, তাহলে কত, 7840। তাহলে 7840 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই এইটা। তাহলে এটা অ্যান্সার ডিভাইডেড বাই 20 ইনটু 1000, তাহলে কত দাঁড়ায়, 0.392 বা 39.2%। এটা তো পার্সেন্টেজ হিসাব করি তাহলে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্ট সরি এখানে হচ্ছে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ ভ্যালুটা পেয়ে যাবো। তার মানে কর্মদক্ষতা হচ্ছে এটা। এখন দেখো এখানে জাস্ট আমরা হচ্ছে পাওয়ার দিয়ে করছি, তোমরা চাইলে শক্তি দিয়েও করতে পারো, কতটুকু শক্তি আমরা ইউজ করছি, কতটুকু শক্তি দেওয়া আছে সেভাবে করতে পারো। এটা একটু যদি দেখাই, আগের মতো ডেটা সব কিন্তু সবই ঠিক থাকবে। এখানে দেওয়া আছে কি প্রথম মোটর ক্ষমতা দেওয়া আছে, এটা হচ্ছে থিওরিটিক্যালি, যেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা মানে যেটা আমরা ক্ষমতাটা যেটা ইনপুট দিচ্ছি। তাহলে পি ইজ ইকুয়াল টু কত, পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি, ডব্লিউ ডিভাইডেড বাই টি মানে এটা হচ্ছে থিওরিটিক্যাল হিসাব করতেছি। তাহলে পি কত, 20 ইনটু 1000, 20 ইনটু 1000। ডব্লিউ কত, ডব্লিউ কত, ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, ডব্লিউ ইজ ইকুয়াল টু কত, ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএস। বাট আমাদের লাগবে কি, আমাদের শক্তিটা, পুরো শক্তিটাই লাগবে। সো ডব্লিউটা আমরা বের করবো এই ক্ষেত্রে, ডিভাইডেড বাই টি, টি কত, 30 সেকেন্ড। তাহলে ডব্লিউ এটা হচ্ছে ডব্লিউ ইনপুট বলতে পারো,
বা যেটা প্রদত্ত শক্তি সেটা, আর উপরে কি থাকবে, নিচে থাকবে প্রদত্ত শক্তি, উপরে থাকবে কি মানে লব্ধ কার্যকর শক্তি যেটা আমরা পাইছি। তাহলে ডব্লিউ ইন এটা লিখতে পারি, এটা যদি গুণ করে দিই তাহলে 30 ইন্টু 20 ইন্টু 1000, 30 ইন্টু 20 ইন্টু 1000, তাহলে কত দাঁড়ায় 30 ইন্টু 20 ইন্টু 1000, 1000 তাহলে কত, 6 এর পরে কয়টা শূন্য, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা শূন্য, জুল, এত জুল। এটা হচ্ছে ইনপুট দিছে। এখন আউটপুট কতটুকু পাইছি, আউটপুট কতটুকু পাইছি এটাও তো সিম্পল, একটু আগে বের করলাম, W ইকুয়াল টু কত mgh, এটা তো আউটপুট পাইছি, মানে প্র্যাকটিক্যালি আউটপুট পাইছি এটা। তাহলে mgh, m কত, ভর, g কত 9.8, h কত, h হচ্ছে কত 30 মিটার। তাহলে mgh এক্ষেত্রে কত বের হয়, 800 ইন্টু 9.8 ইন্টু 30, 800 ইন্টু 9.8 ইন্টু 30, 800 ইন্টু 9.8 ইন্টু 30, তাহলে 23 কত বের হয়, 23520 জুল। এটা হচ্ছে আউটপুট। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি জানি, লব্ধ কার্যকর শক্তি, কতটুকু শক্তি কার্যকর হয়েছে, কার্যকর হয়েছে এতটুকু শক্তি, মানে এতটুকু শক্তি আমরা ইউজ করছি। তাহলে কত, উপরে কত থাকবে 235200, আর নিচে থাকবে ইনপুট কতটুকু দিচ্ছে সেটা, তাহলে 6 1 2 3 4 5 ইনটু কত 100%, যদি দাও একেবারে একই ভ্যালু আসবে, একেবারে একই ভ্যালু আসবে, 6 2 3 4 5, অ্যানসার ইনটু 100 কত 39.2%। এই যে এটা একেবারে সেম অ্যানসার আসবে, একেবারে সেম অ্যানসার আসবে। আচ্ছা, এরপরে কি আছে দেখি। এরপর হচ্ছে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া, এখন বলছে যে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে আমাদের, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে এত পার্সেন্ট, এবং এটা কতটুকু শক্তি ইউজ করে বা কতটুকু পাওয়ার কনজিউম করে, সবকিছু মানে প্র্যাকটিক্যাল আমরা কতটুকু পাওয়ার পাই এই মোটরটা থেকে সেইটাও দেওয়া আছে, সেইটাও দেওয়া আছে। এখন আমাদের কি বের করতে হবে তাহলে, যে শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। মানে এখানে আসলে বলছে যে আমরা যে থিওরিটিক্যালি একটা ভ্যালু তো গায়ে দেওয়া থাকে, বা থিওরিটিক্যালি কতটুকু কাজ করতে পারার কথা ওইটা আমরা বের করব, যেহেতু কর্মদক্ষতা দেওয়া আছে ওইটা বের করবো, এবং ওইটা বের করার পর এখানে তো অনেকগুলো ডেটা দেওয়াই আছে, এই যে 1200 লিটার 30 সেকেন্ডে এত উপরে উঠায়, তার মানে প্র্যাকটিক্যাল আমরা কতটুকু এনার্জি পাই সেটাও আমরা বের করতে পারবো। এবং লাস্টে গিয়ে যেটা বের করবো সেটা হচ্ছে কতটুকু, এর ভিতরে ডিফারেন্সটা কতটুকু, মানে তুমি দিছো কত জুল এবং তুমি আউটপুট পাইছো কত জুল, বাকি বাকি যেগুলো ছিল ওগুলো কি, ওগুলো হচ্ছে শক্তি ক্ষয় হয়েছে, বাকি বলে ক্ষয় না তো এইভাবে বলা যায় না, তো কি বলে যে এগুলো হচ্ছে এনার্জি লস হয়েছে। তো আমরা হিসাব করি যে প্র্যাকটিক্যালি আমরা আসলে কতটুকু পাই, মানে প্র্যাকটিক্যালি কতটুকু পাই, আর আমাদের হচ্ছে দেওয়া আছে কতটুকু। সো ইট ইজ ইকুয়াল টু কি জানি, ইট ইজ ইকুয়াল টু কি, উপরে থাকবে কি যেটা আমরা প্র্যাকটিক্যালি পাই সেটাকে পি আউট ধরলাম, মানে আমরা ক্ষমতা দিয়ে করতেছি, আর নিচে কি পি ইন, ইনপুট যেটা দিছি, ইনপুট যেটা দিছি বা গায়ে যেটা লেখা আছে বা থিওরিটিক্যালি যেটা হওয়ার কথা, ইনটু 100%, 100, তাহলে ইট ইজ ইকুয়াল টু কত 78.4%, 78.4%, 78.4%, তাহলে 78.4% টিসে দেওয়া আছে। সো এটাকে যদি সে কনভার্ট করতে চাই 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 78.4 ডিভাইডেড বাই 100, তাহলে কত 0.784, 100 দিয়ে ভাগ করে নেব, কারণ এটা দেওয়া হচ্ছে পার্সেন্টেজ, আমাদের তো জাস্ট আমরা হচ্ছে ম্যাথ করতেছি, সো এখানে তো পার্সেন্টেজ ইউজ করব না। তারপর হচ্ছে পি আউট কত, পি আউট হচ্ছে কত, পি আউট আউটপুট আমরা কত পাই, আউটপুট হচ্ছে এই দেখো পি আউটপুট মানে প্র্যাকটিক্যালি আমরা কত পাই, পি ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই টি, W কত mgh ডিভাইডেড বাই টি, m কত, ভর কত, এখানে 1200 লিটার মানে 1200 কেজি, 1200 কেজি ইনটু 9.8 ইনটু h কত, উচ্চতা কত 30 মিটার, ডিভাইডেড বাই কত, t ইজ ইকুয়াল টু কত 30 সেকেন্ড, t ইজ ইকুয়াল টু কত 30 সেকেন্ড। সো ওভারঅল এখানে কত পাই, এই একটা একটা কাটাকাটি করে দিতে পারি, 30 না এখানে হচ্ছে 30 সেকেন্ড না 30 সেকেন্ড 30, আচ্ছা এইটা এটা কাটাকাটি দিতে, তাহলে 1200 ইনটু 9.8, 1200 ইনটু 9.8, তাহলে কত দেয় 11760 জুল, 11760 জুল, 11760 জুল। এটা হচ্ছে আমরা আউটপুট হিসেবে পাই, তাহলে 11760 জুল এটা হচ্ছে আউটপুট হিসেবে পাই। ইনপুটটা আমরা বের করব, পি ইন, পি ইন এটা আমরা বের করব, পি ইনপুটটা আমরা বের করব। তাহলে পি ইনপুটটা এই পাশে যদি চলে আসে তাহলে পি ইনপুট ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আর এটা নিচে চলে যাবে, তাহলে 11760 ডিভাইডেড বাই কত 0.784, आंसर डिवाइडेड बाय 0.784 কত পি ইনপুট, পি ইনপুট কত, পি ইনপুট হচ্ছে 1500 জুল, না পাওয়ার, এটা তো পাওয়ার, সো জুল লিখতেছি কেন ভাই, এটা তো ওয়াট,
জুল পার সেকেন্ড, ওয়াট সরি ওয়াট ওয়াট বা জুল পার সেকেন্ড এরকম, বা জুল সেকেন্ড ইনভার্স ওয়ান এইভাবে, বা ওয়াট। তো ক্ষমতা দিয়ে বের করতেছি। সো পাওয়ার ইনপুট বা গায়ের যেটা লেখা বা থিওরিটিক্যালি কত 15,000 বা 15,000 ডিভাইডেড বাই কত 1000 মানে হচ্ছে 15 কিলো ওয়াট, 15 কিলোওয়াট। দ্বিতীয় মোটরের অরিজিনালি মানে প্র্যাকটিক্যালি হচ্ছে ও কত করতে পারে, এই যে এইটা 11,760 ওয়াট এটা হচ্ছে ইউজ করতে পারে, বাট থিওরিটিক্যালি কত 15,000 ওয়াট, 15,000 ওয়াট ওর হচ্ছে ক্ষমতা। এখন বলছে যে শক্তি রূপান্তর প্রক্রিয়ায় ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। এখন হচ্ছে শক্তি রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা নির্ণয়ের এটা ব্যাখ্যা করতে বলছে। তো চলো শক্তি রূপান্তরটা কিভাবে হয়েছে সেটা একটু দেখি। তাহলে আমরা কি জানি P ইজ ইকুয়াল টু কত W ডিভাইডেড বাই T, W ডিভাইডেড বাই T, P ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই T, P ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই T। T মানে থিওরিটিক্যালি যেটা বলছিলাম, থিওরিটিক্যালি কত ছিল 15,000 ওয়াট। এইটা হচ্ছে থিওরিটিক্যাল ওকে দেওয়া হয়েছে, বা এটা দেওয়া হয়েছে ওকে এত ওয়াট ক্ষমতা দেওয়া হয়েছে, বাট এটা কি পুরোপুরি ইউজ করতে পারছে? ইউজ করতে কিন্তু পারে না। তাহলে থিওরিটিক্যালি আমরা কত এনার্জি দেওয়া হয়েছে সেটা আমরা বের করতে পারি। সো পি ইন ধরি এটাকে, পি ইন কত 15,000 ডব্লু কি, ডব্লু হচ্ছে এনার্জি যেটা দিছি আমরা। সো এটা হচ্ছে আমরা বের করব। টি কত 30 সেকেন্ড, তাহলে এখানে ডব্লু ইজ ইকুয়াল টু কত, ডব্লু ইজ ইকুয়াল টু কত 30 ইনটু 15,000, 30 ইনটু 15,000 কত 4500, 4 জুল। এইটা হচ্ছে আমি মেশিনের ভিতর ইনপুট দিছি, এই মেশিনটার ভিতর দ্বিতীয় মোটরটার ভিতর ইনপুট দিছি। এখন আউটপুট কতটুকু পাইছি আমি, আউটপুট পাইছি এইটা 11,760 জুল। সো এই সূত্র যদি আবার বসাই 11,11760 ইকুয়াল টু W ডিভাইডেড বাই T, W ডিভাইডেড বাই T। সেক্ষেত্রে ইউজড এনার্জি কতটুকু এনার্জি ইউজ হয়েছে সেটা কিভাবে বের করতে পারি, 30 ইনটু 11760, তাহলে কত 352800 জুল। এইটা হচ্ছে আমরা এতটুকু ইউজ করতে পারছি, আমরা দিছি এতটুকু বাট ইউজ করছি এতটুকু। তাহলে এইটা থেকে এটা যদি মাইনাস দিই তার মানে বাকিটা কি এনার্জিটা লস হয়েছে। তো এটা মাইনাস এটাকে ডব্লু ইনপুট ধরি, এটাকে ডব্লু আউটপুট যদি ধরি, তাহলে যদি বিয়োগ করে দিই 451234। আচ্ছা এখানে কি একটা কম দিছি 927200। আচ্ছা 927200, ম্যাথ তো ভুল হয়েছে ভাই, আমার ম্যাথ তো ভুল হয়েছে। 927200 না, ঠিক আছে 927200 ঠিক আছে। তাহলে এনার্জি ওয়েস্ট হয়েছে ডেল ডব্লিউ ধরলাম আমরা 97200 জুল, 97 কিন্তু এটা 97200 জুল। এটা আই হোপ এটাও বুঝছো, এটা না বোঝার মতো কিছু নেই, বাট ইন্টারেস্টিং ছিল কিন্তু কোশ্চেনটা। এরকম আর কত 5-6টা করাবো তারপর হচ্ছে শেষ। আচ্ছা এরপর আমি প্রবলেমটা আমরা একটু দেখি যে কর্মদক্ষতা কাকে বলে। কর্মদক্ষতার অনেকগুলো ম্যাথ করে আসছে। কর্মদক্ষতা কি এটা আমরা সবাই জানি, যে কোনো বস্তুর লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, মানে লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকে বলা হয় থাকে কর্মদক্ষতা। এটা হচ্ছে জাস্ট লেখার জন্য লিখবে, এবং জানার জন্য আমরা কি জানি যে আমরা হচ্ছে যেটা ইনপুট দিই আর যেটা আউটপুট দিই দুইটার অনুপাতকে হচ্ছে কর্মদক্ষতা বলে। কারণ হচ্ছে সবটুকু আমরা মানে যতটুকু ইনপুট দিই ততটুকু আউটপুট হিসেবে পাই না, কিছুটা লস হয়। সো এই লসটা ক্যালকুলেট করতে পারি কর্মদক্ষতার মাধ্যমে। তারপরে বলা হয়েছে যে কাঁধে ঝুলানো স্কুল ব্যাগের মোটা বেল্ট চিকন বেল্টের তুলনায় আরামদায়ক কেন। শুধুমাত্র কাঁধে ঝুলানো ব্যাগের ক্ষেত্রে না, তোমার হাতে ঝুলানো ব্যাগের ক্ষেত্রে ব্যাপারটা একেবারে সেম। যে হাতে ঝুলানো ব্যাগের ক্ষেত্রে যদি এই ব্যাগটা মানে বেল্টটা যদি একটু মোটা হয় তখন একটু আরামদায়ক হয়, আর চিকন হলে খুব ব্যথা লাগে। কারণটা কি, রিজনটা একেবারে খুবই সিম্পল। রিজনটা হচ্ছে কি, দেখো চাপ বা প্রেশার। কথাটা মোস্ট প্রবাবলি 26 ব্যাচের ছেলে বাজে নাই, 27 ব্যাচের যারা আছে তারা তো অবভিয়াসলি পাবা এগুলা। যে কাঁধে ঝুলানো ব্যাগের ক্ষেত্রে কি হয়, বা যে কোনো ব্যাগের ক্ষেত্রে ক্ষেত্রফল যত বেশি হবে ওইখানে প্রেশার তত কম ক্রিয়েট হবে। মানে কি, ধরো একটা ব্যাগের চিন্তা করো, যে কোনো একটা ব্যাগ, হ্যান্ড ব্যাগ চিন্তা করো, এরকম একটা হাতল আছে, এখানে একটা ব্যাগ আছে, এই ধরো একটা ব্যাগ, এখানে একটা হাতল। এখন দেখো পুরো একটা ভর আছে, তার মানে ওজন ওজন বল আছে, তাই না? ওজন বল আছে, এটা তো একটা কাইন্ড অফ বল, ডব্লু ওজন, এটা চিন্তা করি। এখন দেখো এই বেলটা যদি চিকন হয় তার মানে ক্ষেত্রফলটা কম, তার ক্ষেত্রফলটা কম, তার মানে খুবই অল্প জায়গার ভিতর এই পুরো বলটা প্রয়োগ হবে। বাট যেটা যদি মোটা হয় অনেকখানি হয় তাহলে পুরো জায়গা জুড়ে এই বলটা ছড়িয়ে পড়বে। দ্যাটস ওয়াই তখন কিন্তু বলটা আসলে এই ক্ষুদ্র এই জায়গাটায় তুমি আসলে খুব বল কম অনুভব করবা, বেশি অনুভব করো না।
বাট যদি চিকন হইতো এরকম, দেখো তখন কিন্তু অল্প জায়গার ভিতরে ছড়িয়ে পড়তো, তখন কিন্তু এই জায়গাটায় অনেক বেশি ফোর্স বা বল অনুভব করতো। দ্যাটস ওয়াই হচ্ছে মোটা যায় মানে মোটা টাইপের এগুলো নিলে অনেক বেশি জায়গা জুড়ে বলটা প্রয়োগ হয়। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে বেশ কি বলে আরামদায়ক হয় এগুলো মোটাগুলো, আর এগুলো কম আরামদায়ক হয়, চিকনগুলো কম আরামদায়ক হয়। জাস্ট বুঝাই লিখে দেবা ক খ নাম্বারে। তারপর বলছে যে ওকে, এখন একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা কিরকম, যে একটা হচ্ছে ঢালু তল বা হেলানো তল, বাট হেলানো তল রিলেটেড কোনো কিছু নাই, আমি উদয় পড়াইছি তোমাদের সূত্রগুলা, অবভিয়াসলি মাথায় রাখবা, কারণ যে কোনো সময় দিয়ে দিতে পারে ভাই। কোশ্চেন আস্তে আস্তে অনেক কঠিন হইতেছে, ফিউচারে বলে দিলাম কোশ্চেন আরো কঠিন হবে। যদি বাংলাদেশ পলিটিক্যালি, এখন পলিটিক্যাল আলাপ করতেছি না, বাট পলিটিক্যালি বাংলাদেশ যদি স্টেবল থাকে এবং কোন শাসক, বাংলাদেশের আমলারা বলো যারাই বলো, যারা দেশ চালায়, তারা যদি চায় দেশ সামনে এগিয়ে যায়, তাহলে অবশ্যই প্রশ্ন কঠিন হবে। এবং প্রশ্ন কঠিন হওয়া একেবারে উড়োধুরো লেভেলের কঠিন হওয়া, এটা সমর্থন করি না, বাট এখন যেরকম সহজ হচ্ছে সবাইকে জিপিএ 5 দিতে হবে, এর চেয়ে কঠিন হওয়া অবশ্যই ভালো। অ্যান্ড হ্যাঁ, এখানে আরেকটা বলতে পারি যে ভাইয়া এক বোর্ডের কোশ্চেন কঠিন হবে আর এক বোর্ডের কোশ্চেন সহজ হবে না, আমি এটার সম্পূর্ণ বিপক্ষে। প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন মানে সেম কোশ্চেন হতে হবে। আচ্ছা, এগুলো নিয়ে পরে কথা বলবো। তো যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা সারমর্ম হচ্ছে, এখন কোশ্চেন অনেক কঠিন হবে, তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমাকে বেশি পড়তে হবে, কি স্মার্টলি তোমার প্রবলেমগুলো সলভ করতে হবে এবং স্মার্টলি পড়াশোনা করতে হবে। অনেক বেশি পড়লে তুমি ভালো করবে ব্যাপারটা এরকম না, বাট স্মার্টলি পড়াশোনা করতে হবে। সো স্মার্টলি পড়াশোনার ভিতরে একটা টেকনিক হচ্ছে যে বাইরের জিনিসগুলো, বইয়ের বাইরের কিছু জিনিস পরে রাখা, যাতে যদি কোনো ধরনের কোনোভাবে কোশ্চেন কঠিন হয় বা বইয়ের বাইরে থেকে কিছু এসে পড়ে, এখন ডিরেক্টলি বইয়ের বাইরে বলা যায় না, কারণ ঘুরাই পেঁচায় ওই সেম জিনিসগুলো যা সূত্রগুলা একটু পেঁচানো দেওয়া। সো ওইগুলো যদি এসে যায় তখন যাতে অভিযোগ না করতে পারো। অভিযোগ করে কি হবে, তো পরীক্ষা তো একবারই দিতে পারবা জীবনে, তাই না? যাই হোক, তো এখন কি বলা আছে যে পি বিন্দু পর্যন্ত এই মানে এই কি বলে, এটা হচ্ছে কিউ থেকে পি পর্যন্ত উচ্চতা হচ্ছে 3 মিটার, আর থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে কত 5 মিটার। এখন হচ্ছে একটা বস্তু আছে এর হচ্ছে এই দিকে বল প্রয়োগ করা হয়েছে, তার মানে বলটা কোন দিকে প্রয়োগ করা হয়েছে, এই দিকে বল প্রয়োগ করা হয়েছে, সরণটা কোন দিকে হইতেছে, একই দিকে। তার মানে কি, তার মানে হচ্ছে ওই কোণ টোনের ব্যাপারগুলো আসবে না। আর কোণ আসলেও বলো যেই দিকে সরণ যে সেই দিকে, তার মানে এফ এস কস থিটা আমরা কি জানি যে ক্ষেত্রে কি বলছে মানে কৃতকাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু কৃতকাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস কস থিটা। তাহলে এফ কত, বল হচ্ছে যে কোনো বল যে কোনটাই হোক। সো আগে এটা বুঝাই। সো কস থিটার জায়গায় কত বসবে, কারণ বল কোন দিকে, এই দিকে, স্মরণ করতেছে কোন দিকে, একই দিকে, তার মানে মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তাহলে cos 0 এর মান কত 1। তার মানে ওভারঅল সূত্রটা দাঁড়ায় w = fs, এইটাই দাঁড়ায় সূত্রটা, এইটাই দাঁড়ায়। তো যাই হোক, যেটা বলছিলাম, কি বলছে কোশ্চেনে, যে ঢাল বরাবর ব্লক এ কে আর বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে যাওয়া হয়েছে, ফলে বল দ্বারা কৃত কাজ এবং পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তির পার্থক্য কত। প্রথমে কি বলছে, বল দ্বারা কৃত কাজ নির্ণয় করতে বলছে। সো বল দ্বারা যদি কৃত কাজ, এখানে বল প্রয়োগ করতেছে কত, এফ কত বল প্রয়োগ করছি হচ্ছে কই, বল হচ্ছে 100 নিউটন বল প্রয়োগ করছি, 100 নিউটন বল প্রয়োগ করছি, 100 নিউটন বল প্রয়োগ করছি। কতটুকু সরণ করছে, সরণ হচ্ছে এস ইকুয়াল টু কত করছে, আর থেকে এই যে পি পর্যন্ত সরণ কত 5 মিটার। তাহলে কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কত, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ কত 100 নিউটন ইনটু এস কত, এস হচ্ছে 5 মিটার, তাহলে কত 500 জুল, হ্যাঁ 500 জুল। এখন আরেকটা কাজ বলছে, সেটা কি, পি বিন্দুতে বস্তুর বিভব শক্তি কত হবে। এখন পি বিন্দুতে উঠাই ধরো রেখে দিছো, কোনোভাবে উঠাই রেখে দিছো, তো এটার ভিতর, এটা তো ভূমি থেকে উপরে আছে, তার মানে এটার ভিতর বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি জমা হবে। তার মানে ইপি ইকুয়াল টু কত, ইপি ইকুয়াল টু mgh, এম কত, বস্তুর ভর কত, ভর, এবং আমরা কি জানি ডব্লিউ ইকুয়াল টু কত, ডব্লিউ মানে হচ্ছে ওজন বলের কথা বলতেছি, ডব্লিউ ইকুয়াল টু mg, ডব্লিউ ইকুয়াল টু কত দেওয়া আছে 100 নিউটন। দেখো 100 নিউটন বস্তুর ওজন দেওয়া আছে 100 নিউটন, তার মানে m ইনটু জি এইটা দেওয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে 100 নিউটন। তাহলে mg এর বদলে আমরা বসাবো 100 নিউটন ইনটু h কত, h উচ্চতা কত, ভূমি থেকে এটা কত উচ্চতা আছে, 3 মিটার উচ্চতা আছে, ইনটু 3, তার মানে কত 300 নিউটন। তাহলে এই দুইটার পার্থক্য কত, কৃত কাজ এবং হচ্ছে এই অবস্থানে এই জায়গায় আনার পর এটার ইসের পার্থক্য কত, কি বলে, এই দুইটার পার্থক্য, বস্তুটার বিভব শক্তি আর হচ্ছে কৃত কাজের পার্থক্য কত, 300 - 500 = 200, সো পার্থক্য হচ্ছে 200। আচ্ছা, এই সেশনের লাস্ট ম্যাথ কি বলা আছে, ব্লকটি পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির গতিশক্তির কত পার্সেন্ট, এখানে কিছু একটা আছে ভুল করে, গতিশক্তির 1/3 গুণ হবে, গতিশক্তির 1/3
গুণ এরকম কিছু একটা হবে। আচ্ছা দেখি এরকমই 1/3 গুণ হবে, গতিশক্তির 1/3 গুণ হবে। গাণিতিক ভাবে বিশ্লেষণ কর। এই টাইপের ম্যাথ অনেক করে আসছি ভাই, তাড়াতাড়ি আমি করে যাব। ধরো এই একটা বস্তু এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই সব বাদ, সবকিছু বাদ, এই পি বিন্দু থেকে মুক্তভাবে বস্তুটাকে ছেড়ে দিছি। মুক্তভাবে যদি ছেড়ে দিই তাহলে কি হবে? মুক্তভাবে ছেড়ে দিলে ধরো ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, এই জায়গায় এই বিন্দুটা ধরলাম বি বিন্দু। বি বিন্দুতে কি হয়েছে? বি বিন্দুতে হচ্ছে কত উচ্চতায়? বিভব শক্তি গতিশক্তির 1/3 গুণ হবে। সো এই জায়গাটায় বি বিন্দুতে আমরা চিন্তা করলাম 1/3 গুণ হবে, মানে বিভব শক্তি গতিশক্তির 1/3 গুণ হবে। তো আমরা কি জানি, কি বলে শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা কি জানি যে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে টোটাল মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি কি হবে? সেম হবে। তো এই বিন্দুতে যেই শক্তি সেটা আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট হয়ে একেবারে বিভব শক্তি শূন্য হয়ে যাবে, গতিশক্তি সর্বোচ্চ হবে। বাট টোটাল এনার্জি এটা কিন্তু সেম থাকবে। সো টোটাল এনার্জি কোনটা? এই বিন্দুতে যেটা হচ্ছে বিভব শক্তির রূপে আছে ওইটাই তো টোটাল এনার্জি। সো এইখানেও গতিশক্তি আর বিভব শক্তির যোগফল তো এইটার সমান হবে। তার মানে টোটাল এনার্জি ইটি যদি হিসাব করি, ইটি ইজ ইকুয়াল টু কত? ইটি পি বিন্দুতে কত? পি বিন্দুতে ইটি শুধুমাত্র এম জি এইচ। তাহলে এম কত? এম হচ্ছে কত? আচ্ছা দাঁড়াও, এম জি এইচ তাহলে এম ইন্টু 9.8 ইন্টু কত? ইন্টু হচ্ছে কত? এমটা খালি রেখে দিই, বাইরে রেখে দিই। এম 9.8 ইন্টু এইচ কত? টোটাল উচ্চতাটা কত? 3 মিটার। তাহলে 9.8 ইন্টু 3, 9.8 ইন্টু 3 কত? 29.4। এম ইন্টু 29.4, এটা এরকম রেখে দিলাম। এখন দেখো এই বি বিন্দুতে গতিশক্তি কত হবে এবং বিভব শক্তি কত হবে? বিভব শক্তি ইপিটা বের করি। বি বিন্দুতে ইপি পোটেনশিয়াল এনার্জি কত? এম জি এইচ, এতটুকু না? এম জি এইচ ধরছে কতটুকু? এতটুকু ধরছে, তাই না? এম জি এইচ বি বিন্দুতে বিভব শক্তি এটা পাইছি, এরকম একটা রেখে দিই। এখন গতিশক্তি কত? গতিশক্তি ধরলাম ইকে হচ্ছে বি বিন্দু, সরি ইকে বি বিন্দু কত? 1/2 হাফ, মানে হাফ এম ভি বি স্কয়ার, হাফ এম ভি বি স্কয়ার। আমাদের শর্তে কি লেখা আছে? একটা শর্ত লেখা ছিল না? শর্তটা কি ছিল? যে এই উচ্চতাটাই কি হবে? বিভব শক্তি গতিশক্তির 1/3 গুণ হবে। তার মানে বিভব শক্তি ইপি বি ইজ ইকুয়াল টু কি হবে? গতিশক্তির 1/3 গুণ, মানে গতিশক্তিকে 1/3 দিয়ে গুণ করলে এই অবস্থানে আমরা বিভব শক্তিটা পাবো। তার মানে ইপি বি ইজ ইকুয়াল টু কত? 1/3 ইন্টু কত? ইন্টু হচ্ছে এটার কি সে কাইনেটিক এনার্জি, মানে গতিশক্তি কে বি। এটা বুঝছো? জাস্ট আমরা শর্তটা লিখছি, এখানে শর্তে বলে দিচ্ছে যে যে কোনো একটা বিন্দু ধরছি বি বিন্দু, মানে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতার বি বিন্দুতে কি হবে? এই যে শর্তটা ফিল আপ করবে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 গুণ হবে, মানে বিভব শক্তি গতিশক্তির 1/3 গুণ হবে এই জায়গায়, বিভব শক্তি গতিশক্তির 1/3 গুণ হবে এই জায়গায়। এখন একটা জিনিস হিসাব করি, এই জায়গায় টোটাল এনার্জি কত? ইটি ধরি, এই জায়গায় টোটাল এনার্জি কত? হবে উপরে যতটা ছিল ততটাই তো হবে টোটাল এনার্জি, তাই না? টোটাল এনার্জি তো চেঞ্জ হবে না, মানে মোট শক্তি তো চেঞ্জ হবে না, তাই না? তাহলে টোটাল এনার্জি কত? এই জায়গায় গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। সো গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে ই কে বি, আর স্থিতিশক্তি বা বিভব শক্তি কত? mgh প্লাস হচ্ছে mgh, এই দুইটার যোগফল, তাই না? এই দুইটার যোগফল। তো এই দুইটার ইটি ইজ ইকুয়াল টু কত? ইটি ইজ ইকুয়াল টু আমরা ওইখানে বের করে আসছি m ইনটু 29.4 m ইনটু 29.4 ইজ ইকুয়াল টু ইকেবি ইজ ইকুয়াল টু কত? এইটা বদলে আমরা এইটা লিখতে পারি না? এখন দেখো এখানে কি আছে? 3 গুণ, মানে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে? গুণ আকারে হয়ে যাবে। সো এই সমীকরণটাকে আমরা লিখতে পারি কি? 3 ইপি বি ইজ ইকুয়াল টু ইকেবি বা ইকে। তার মানে ইকে এর বদলে আমরা লিখতে পারি না 3 ইপিবি, তার মানে 3 ইপিবি প্লাস এটা কত? এটা হচ্ছে ইপি, তার মানে এটা হচ্ছে এটা এমজিএইচ, এটা কি? ইপিবি। তো সো ইপিবি তাহলে কত দাঁড়ায়? m ইনটু 29.4 প্লাস হচ্ছে এইটা 4 ইপিবি। তাহলে ইপিবি এর বদলে কি লিখতে পারি? এমজিএইচ লিখতে পারি। তাহলে এই জায়গায় লিখি এমজিএইচ 4 ইনটু m ইনটু g ইনটু h। এখন দেখো এমজিএইচ, তাহলে এখানে এম কাটাকাটি করে দিতে পারি, জি এই জায়গায় গুণ করে দিয়েছিলাম, এই জন্য কাটাকাটি করতে পারি না, বাট চাইলে কাটাকাটি করে দিতে পারি, আমরা চাইলে কাটাকাটি করে দিতে পারি যদি আলাদাভাবে রাখতাম। আচ্ছা যাই হোক, আমাদের লাগবে কি এইচ। তো এইচটাকে যদি একপাশে রাখি তাহলে কি দাঁড়ায়?
এইচ ইজ ইকুয়াল টু কত, এইচ ইজ ইকুয়াল টু কত দাঁড়ায় 29.4 ডিভাইডেড বাই কত 4 ইন্টু 9.8, 4 ইন্টু 9.8, তাহলে কত দাঁড়ায় 29.4 ডিভাইডেড বাই 4 ইন্টু 9.8, 4 ইন্টু 9.8, তাহলে হচ্ছে 0.75। এইচ ইজ ইকুয়াল টু কত 0.75 মিটার উচ্চতায়, 0.75 মিটার উচ্চতায় হচ্ছে এই শর্তটা ফিল আপ করবে যে বিভব শক্তি গতিশক্তির 1/3 গুণ হবে। এখন দেখে বুঝতে পারছো যে এই টাইপের ম্যাথ আমরা আগেও করছি, বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে করছি কি কারণ কি তোমাদের বইতে এইভাবে করছে, এটা একটা কারণ, প্লাস হচ্ছে এটা একটু সোজা। তো এটা যদি মাথায় না ঢুকে থাকে, আগে যেরকম করছিলাম ওই যে গতি কি বলে বেগ বের করে তারপর কত সময় পরে এই জায়গায় আসবে এরকম করে বের করে, মানে যেই নিয়মটা তোমার কাছে সোজা মনে হয় লজিক্যাল মনে হয় ওই নিয়মটা ইউজ করবা। ফিজিক্সের আর ম্যাথের ক্ষেত্রে ম্যাথ আর ফিজিক্স দুইটা হচ্ছে জিনিসটা হচ্ছে লজিক্যাল। তোমার কাছে যেই লজিকটা মাথায় ঢুকবে, তোমার মাথায় যেই লজিকটা ঢুকবে অবভিয়াসলি ওই লজিকটা ইউজ করবা, যাতে তোমার জন্য ওই মানে সেকেন্ড টাইম যখন ওই ম্যাথটা বা ওই প্রবলেমটা সলভ করতে যাও এইটা রিকল করা কি বলে সহজ হয়। তো দ্যাটস ইট। এই হচ্ছে না এই শেষ না, আরো কয়েকটা করবো, আরো 2 থেকে 3টা করবো, তাহলে আশা করি সবগুলো টাইপ কভার হয়ে যাবে। এমনিতে সবগুলো টাইপ কভার হচ্ছে, আমি বারবার কোশ্চেন উল্টাই দিছি এখন, বাট নতুন কোশ্চেন পাইতেছি না, মানে নতুন টাইপ পাইতেছি না, একই কোশ্চেন কতবার করাবো। সো দেখি আর কোনো কোশ্চেন পাই কিনা। চলো এরপরে কি ম্যাথ আছে সেটা একটু দেখি। এরপরে একটা ম্যাথ আছে পাম্পের ম্যাথ, এটা আমরা একটা করছি, এটা একটু ডিফারেন্ট এই জন্য এটা অ্যাড করছি। ভাই আমি খুঁজতে খুঁজতে মানে হয়রান হয়ে গেছি, তারপরে একটা মানে নতুন কোনো টাইপের ম্যাথ আমি পাইতেছি না। আচ্ছা যাই হোক, ওয়েট, একটা কাজ করতে ভুলে গেছি আমি, এখানে আমার লাইট ছিল, একটা লাইটটা দেওয়া হয়নি। ওয়েট, এই বাবাকে খুব কালো দেখাচ্ছে তাই না? হ্যাঁ, এখন ঠিক হয়ে যাবে, এখন ঠিক হয়ে যাবে আশা করছি, এখন ঠিক হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করি। প্রকৃতিতে ইউরেনিয়াম 235 এর পরিমাণ কত? প্রকৃতিতে ইউরেনিয়াম 235 এর পরিমাণ কত সেটা বের করতে বলছে। সো বের করতে বল না, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, আমরা সবাই জানি। প্রকৃতিতে ইউরেনিয়াম 235, এখানে এটা উপরে হবে, 235টা উপরে হবে, এর পরিমাণ কত? পরিমাণ হচ্ছে 0.7% এর মতো, 0.7% এর মতো। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে খ নম্বর কি আছে? একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 2.5 নিউটন পার মিটার, এটা দ্বারা কি বোঝায়? এই মানে একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 2.5 নিউটন মিটার ইনভার্স 1, এটা 2.5 nm, এটা দ্বারা আসলে কি বোঝায় এটা বের করতে বলছে। তো এটা দ্বারা আসলে বোঝায় যে দেখো এখানে 2.5 নিউটন এটা বুঝাইছে, তারপর নিচে কি আছে পার 1 মিটার, তার মানে প্রতি 1 মিটার সরণের জন্য বা প্রতি 1 মিটার স্প্রিং সংকুচিত, এক ধর একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে প্রতি 1 মিটার সংকুচিত করার জন্য 2.5 নিউটন বলের প্রয়োজন হবে। 2.5 নিউটন, দেখো যে কোনো জিনিসের একক দ্বারা এই জিনিসটা দ্বারা আসলে কি বুঝাইছে সেটা কিন্তু বের করে ফেলা যায়। এইখানে কি বলছে যে 2.5 নিউটন মিটার ইনভার্স 1 বুঝাইছে, তার মানে 2.5 নিউটন উপরে 1 মিটার নিচে, তার মানে কি বুঝাইছে যে 2.5 নিউটন বল যদি আমি প্রয়োগ করি এই স্প্রিংটায়, তাহলে কি ঘটবে? প্রতি 1 মিটার সরণ ঘটবে, মানে প্রতি 1 মিটার সংকুচিত হবে, সেইটাই বুঝাইছে। সিম্পল, জাস্ট সুন্দর করে নিজের মতো সাজাই লিখে দেবা। এরপর বলছে কুয়াটিকে পানি শূন্য করতে কৃত্র কাজের পরিমাণ কত? একটা কুয়া দেওয়া আছে, এই কুয়াটা হচ্ছে পানি পূর্ণ আছে এবং কুয়াটায় পানির পরিমাণটা দেওয়া নেই, বাট বলছে কৃত কাজের পরিমাণ কত? কৃত কাজ W = কত? W = আমরা কি জানি? W = mg/h, এরকমই তো জানি তাই না? এখানে h হচ্ছে ভরকেন্দ্রের সরণ, মানে আমরা চিন্তা করি যে এই পুরো পানিটা সরণ কতটুকু হয়েছে, এখন সরণটা কিভাবে বের করব? আমরা চিন্তা করি সরণটা হচ্ছে মাঝখানে আছে, এখানে হচ্ছে ভরকেন্দ্র, তাহলে ভরকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে? এই থেকে এই পর্যন্ত গেছে, এতটুকু হিসাব করে, তার মানে উচ্চতার অর্ধেক মানে ভরকেন্দ্রের সরণ, তাহলে h = কত? 12/2 পাইছে, 12/2। এখন m কি আমরা জানি? m তো জানি না, ভর জানি না, ভরটা কিভাবে বের করব? দেখো একটা সিলিন্ডার আছে, সিলিন্ডার আয়তন কত? সিলিন্ডার আয়তন হচ্ছে পাই r² h বা উচ্চতা, তাহলে পাই হচ্ছে 3.1416, আর আর কত? আর হচ্ছে আর কি, আর ব্যাসার্ধ দেওয়া আছে না 1.2 মিটার ইনটু 1.2 মিটার হোল স্কয়ার ইনটু h কত? উচ্চতাটা কত? উচ্চতা হচ্ছে 12 মিটার, উচ্চতা 12 মিটার। তো এখান থেকে কত পাই? 3.1416 ইনটু 12 স্কয়ার ইনটু 12 স্কয়ার না 1.2 স্কয়ার, সরি 1.2 স্কয়ার ইনটু 12, তাহলে 54.28 মিটার, 54.28 মিটার কিউব, এরকম মিটার কিউব। তাহলে হচ্ছে এইটার
ভর কি বলে আয়তন হচ্ছে এটা, ভলিউমটা এটা, তাই না? আয়তন ভি, ভলিউম এটা। তাহলে ভলিউম যদি এটা থাকে তাহলে ভর বা ম্যাস কিভাবে বের করতে পারি? জাস্ট ঘনত্ব বা ডেনসিটি দিয়ে গুণ করি। এখন এখানে আমরা ধরে নিই যে এখানে হচ্ছে বিশুদ্ধ পানি আছে, তাহলে বিশুদ্ধ পানির ঘনত্ব কত? রো ইকুয়াল টু কত? 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব। তাহলে ভর এম ইজ ইকুয়াল টু কত? এম ইজ ইকুয়াল টু ভি ইনটু হচ্ছে রো। তাহলে ভি কত? 54 ইনটু 54.28 ইনটু কত? ইনটু হচ্ছে রো ইনটু মানে রো মানে হচ্ছে ঘনত্ব 1000। তাহলে এখানে সবগুলো ভ্যালু আমরা পেয়ে গেছি। এম কত? এম হচ্ছে ভি ইনটু কি বলে রো। তাহলে 54.28 ইনটু কত? 1000 ইনটু 9.8 9.8 ইনটু কত? এইচ, উচ্চতা কতটুকু বা ভরকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে? 6 মিটার। কারণ কি এই জায়গা থেকে এই জায়গায় ভরকেন্দ্রের সরণ, তাহলে 6। তাহলে কত দ্বারা কৃত কাজ ইকুয়াল টু কত? 54.28 ইনটু 1000 ইনটু 9.8 ইনটু 6 ইনটু 9.8, তাহলে কত? 3191664 জুল। দেখি ঠিক আছে, 31964 জুল। 3.19 into 10 to the power 6, 3.19 into 10 to the power 6 জুল। হ্যাঁ, 3.19 into 10 to the power 6 জুল, 3.19 into 10 to the power 6 জুল, 3.19 into 10 to the power 6 জুল। কয় ঘর আনছি? 6 ঘর মোস্ট প্রবাবলি। হ্যাঁ, 6 ঘরই তো। এখানে দশমিকটা ছিল, কয় ঘর আগাইছি? 1 2 3 4 5 6, এজন্য 10 to the power 6 দিছি। হ্যাঁ, আচ্ছা চলো এরপরে ঘ নাম্বারে কি আছে দেখি। ঘ নাম্বারে বলছে যে পাম্প চালকের মন্তব্য। এখন পাম্প চালক একটা ওপিনিয়ন দিয়ে দিছে, মানে বাঙালি যেরকম সব জায়গায় একটা মন্তব্য করে বসে, এরকম একটা মন্তব্য করতেছে যে একটা পাম্প 20 মিনিটে পাশের কুয়াটা, এই কুয়াটাকে পানি শূন্য করতে পারে। একটা পাম্প হচ্ছে 20 মিনিটে এই কুয়াটাকে পানি শূন্য করতে পারে। যখন একটা পাম্পটির ক্ষমতা 52% নষ্ট হয়, 52% নষ্ট হয় বলছে। দেখো এখানে কিন্তু একটা ক্যাচ আছে, 52% নষ্ট হয়। আমাদের অনেক সময় বলে যায় যে কর্মদক্ষতাটাই, এখানে বলেছে 52% নষ্ট হয়। তার মানে কর্মদক্ষতাটা কত? কর্মদক্ষতার 100% ধরে কাজ যদি হয়ে থাকে, তাহলে এটার ভিতর 52% নষ্ট হয়ে যায়, তাহলে বাকি থাকে কত? 100 মাইনাস এইটা না? তার মানে এখানে কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু কত? 100 মাইনাস 52, 100 মাইনাস 52 মানে 48% হচ্ছে কর্মদক্ষতা। 48% হচ্ছে কর্মদক্ষতা, 48% হচ্ছে কর্মদক্ষতা। এখন এখানে কি বলে দিছে যে পাম্পটির ক্ষমতা 52% নষ্ট হলো। পাম্প চালক বলছে যে এই কুয়াটির সম্পূর্ণ পানি একই পাম্প দ্বারা দ্বিগুণ সময় খালি করা সম্ভব, দ্বিগুণ সময় খালি করা সম্ভব। এই একই পাম্প দ্বারা দ্বিগুণ সময় খালি করা সম্ভব মানে একটা স্বাভাবিক পাম্প আছে যেটা হচ্ছে 20 মিনিটে এই কুয়াটাকে খালি করতে পারে। এটা 20 মিনিটে এই কুয়াটাকে খালি করতে পারে। আচ্ছা, রেকর্ড অফ হয়ে গেছিল এখানে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই পাম্পটা হচ্ছে 20 মিনিটে একটা মানে স্বাভাবিক পাম্প, একটা ওইটা পরেরটার কথা চিন্তা করি, যেটা 52% নষ্ট হয় সেটার কথা চিন্তা করি। তাহলে একটা পাম্প, একটা স্বাভাবিক পাম্প যেটার একটা ক্ষমতা আছে, অবশ্যই একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে হচ্ছে 20 মিনিটে পাশের কুয়াটিকে পানি শূন্য করতে পারে, এই কুয়াটিকে পানি শূন্য করতে পারে। তাহলে এটার ক্ষমতাটা আমরা বের করি আসলে। P ইজ ইকুয়াল টু কত? P ইজ ইকুয়াল টু আমরা কি জানি? W ডিভাইডেড বাই T। এই পানিটা মানে এই কুয়াটা হচ্ছে 20 মিনিটে, মানে এই পরেরটা 52%, তারপর এই পাম্প চালক কি বলছে ওইগুলো একেবারে সম্পূর্ণ আলাদা ব্যাপার, ওইগুলোর কথা ভুলে যাই আমরা। আগে আমরা এই লাইনটা নিয়ে কাজ করি। একটি পাম্প 20 মিনিটে পাশের কুয়াটাকে পানি শূন্য করতে পারে, একটা পাম্প হচ্ছে 20 মিনিটে এই পাশের কুয়াটাকে পানি শূন্য করতে পারে। তো এইটার ক্ষমতাটা আমরা বের করি। তাহলে ডব্লু কত? ডব্লু হচ্ছে আগের ম্যাথে বের করছিলাম কত ছিল? 3.19 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 3.19 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে 3.19 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। আর সময় লাগছে কত? 20 মিনিট। তাহলে 20 মিনিট 20 গুণ 60, তার মানে 1200 সেকেন্ড, মোস্ট প্রবাবলি 1200 সেকেন্ডের মতো। তাহলে এখান থেকে ক্ষমতা কত? এখানে ক্ষমতা হচ্ছে এটাকে P1 ধরি কারণ অনেক কাজে লাগবে আমাদের। তাহলে 3.19 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6, তাহলে 20 ইন্টু 60, 20 ইন্টু 60, তাহলে কত? 2658.3333 ওয়াট। এইটা হচ্ছে ক্ষমতা, এই পাম্পটার ক্ষমতা। এখন হচ্ছে পরের বিষয় বস্তু নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, এই সাইডে আমরা জিনিসগুলো লিখে রাখি আর বাকিগুলো মুছে দিই। ডব্লিউ ইকুয়াল টু কত? 3.19 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। হচ্ছে P1 কত? P1 হচ্ছে 2658.33 ওয়াট। বাকিগুলো মুছে দিই। এখন হচ্ছে আমরা বাকি কাজগুলো করব। এখন কি বলা আছে সেগুলো দেখি। এখন কি বলছে যে পাম্পটির ক্ষমতা, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়, পাম্প যখন স্বাভাবিক অবস্থায় চলতেছিল, কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু হইতেছিল না, ওই অবস্থায় হচ্ছে এই ক্ষমতাটা ছিল। এখন বলছে এটা থেকে 52% যখন নষ্ট হয়ে যায়, এটা ধরো হচ্ছে থিওরিটিক্যালি একটা জিনিস,
এটা হচ্ছে যদি 52% এর ক্ষমতা নষ্ট হয়ে যায়, কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা মানে পার্টসের কার্যক্ষমতা কমে গেছে, তখন কি 52% ক্ষমতা ধরো নষ্ট হয়ে গেছে, তার মানে তখন কর্মদক্ষতা কত 48%। সো 48% যখন কর্মদক্ষতা হয়, তাহলে আমরা কর্মদক্ষতা মানে কি জানি, কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ইটা ইজ ইকুয়াল টু কি জানি পি আউট প্লাস পি ইন, বা থিওরিটিক্যালি যেটা ইনটু প্র্যাকটিক্যালি ডিভাইডেড বাই প্র্যাকটিক্যাল যেটা, মানে যদি এখন এখানে বসাই 48%, তাহলে 48% ইজ ইকুয়াল টু কত, 48 ডিভাইডেড বাই 1000, মানে পার্সেন্টেজ তো দেওয়া আছে 48%, তাহলে 48 ডিভাইডেড বাই 1000 কি 100, ভাই কি বলতেছি আমি, 100, তাহলে 0.48। এখন পি আউটপুট হিসেবে কত পাবো, মানে এই যে 52% যদি ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, 52% ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, তখন ক্ষমতা যদি নষ্ট হয়ে যায় মানে তখন কর্মদক্ষতা হচ্ছে 48%। সো কর্মদক্ষতা যদি 48% হয়ে যায়, তখন এই কুয়াটা পানি দ্বারা পূর্ণ করতে বা খালি করতে ওর কতটা সময় লাগবে সেটা হিসাব করবো। সো এইটা পি আউটটা আমরা বের করি। তো পি ইন বা পি ওয়ান যেটাই ধরো, ওইটা হচ্ছে 2658.33 ওয়াট, ওকে। তো হচ্ছে পি আউটটা কত, পি আউটপুট বের হয় কত 0.48 ইন্টু 2658.33, তাহলে কত বের হয় 1275.9984 ওয়াট। এইটা হচ্ছে এই যে 52% ক্ষমতা নষ্ট হওয়ার পর, 52% ক্ষমতা নষ্ট হওয়ার পর ওর ক্ষমতা দাঁড়াইছে এইটা। এখন বলছে এই যে ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে এই কুয়াটা পানি পূর্ণ করতে বা খালি করতে কতটা সময় লাগছে, সিম্পলি বের করে ফেলতে পারি না। আমরা কি জানি, P is equal to W divided by T, এখন P টা আমরা জানি 1275.99, তাহলে 1275.99 is equal to কত, W টা কত, W টা আমরা এখানে জানি, কারণ কি 3.19 into 10 to the power 6, 3.19 into 10 to the power 6 divided by T কত, সময় কত, কতটা সময় লাগবে, সময়টা আমরা বের করব। এটাতে দেওয়া সময় আছে, বাট আমরা বের করব এই যে 52% ক্ষমতা নষ্ট হওয়ার পর, 52% ক্ষমতা নষ্ট হওয়ার পর এইখানে 52% ক্ষমতা নষ্ট হওয়ার পর এখানে কতটা সময় লাগছে এটা হিসাব করব। সো টিটা এক পাশে যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে এটা নিচে চলে আসবে, তাহলে কি হবে 3.19 into 10 to the power 6 divided by এইটা, তাহলে 3.19 into 10 to the power 6 divided by answer, তাহলে কত দাঁড়ায় 2 is equal to কত 2500 সেকেন্ড, 2500 সেকেন্ড এইটা বের হয় 2500 সেকেন্ড। সো এটাকে যদি মিনিটে কনভার্ট করে জাস্ট 60 দ্বারা ভাগ করব, 60 দ্বারা ভাগ করলে বের হয় 1.67 সেকেন্ড, 67 মিনিট, মিনিট। তার মানে কি, যখন 52% ক্ষমতা নষ্ট হয়ে যায় তখন আগে লাগতো 20 মিনিট, 52% ক্ষমতা শেষ হয়ে গেলে এর দ্বিগুণের চেয়েও বেশি সময় লাগবে। বাট উনি কি বলছে, যে পাম্প চালক কি বলছে, যে কুয়াটা মানে সম্পূর্ণ কুয়াটাই একই পাম্প দ্বারা দ্বিগুণ সময় খালি করা সম্ভব, মানে তখন সময় লাগবে দ্বিগুণ, বাট আমাদের দেখতেছি দ্বিগুণের চেয়ে একটু বেশি লাগবে। আই হোপ এটা ভালোভাবে বুঝছো। এরপরও ধরো এই টাইপের ম্যাথগুলো তো বুঝতেই পারছো, এগুলো হচ্ছে কি বলে স্কুলে আসে, বাট যেহেতু এখন কোশ্চেন কঠিন হওয়া শুরু করছে, আমরা কঠিন কোশ্চেন অনেকগুলো সলভ করছি, আরো ফিউচার অনেকগুলো করবো ইনশাল্লাহ। তো দ্যাটস ইট, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। আর আমি কোশ্চেন পাইনি ভাই, সিরিয়াসলি আমি আর কোনো কোশ্চেন পাইনি। সো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের আমাদের ক্লাস, সিকিউ ক্লাস। আশা করি ভালো লাগছে। কোনো ধরনের প্রবলেম থাকলে অবভিয়াসলি মানুষ মাত্রই ভুল করে, সো যে কোনো ধরনের ভুল অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবা। তারপর হচ্ছে আমাদের অভিযোগের বক্সের ওয়েবসাইটে পেয়ে যাবে কিছুদিনের ভিতরেই। যদি তুমি লাস্টে কিনে থাকো তাহলে অটোমেটিকলি এখন পেয়ে যাওয়ার কথা। আর তুমি যদি প্রি বুকিংয়ে সবার আগে দেখে থাকো তাহলে হয়তো এখন পর্যন্ত ডেভেলপ হয় না এটা, বাট হয়ে যাবে আশা করি। তো এখানে হচ্ছে জানাবা। দ্যাটস ইট, এটা হচ্ছে আজকের ক্লাস। দেখা হবে তো পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।